শুরু করুন। জি ভাইয়া, আমার জন্ম হচ্ছে ঢাকায়। ঢাকা হাজারীবাগ এলাকা, ওখানেই আমার মানে বেড়ে ওঠা। তো আমার বাবা হচ্ছে ড্রাইভার আর আম্মু হচ্ছে হাউসওয়াইফ। মানে আমি ওনাদের একমাত্র মেয়ে। এমন কোনো কিছু ছিল না বা আমার কোনো আবদার ওনারা অপূর্ণ মানে রাখছে বা পূরণ করেন আমার ইচ্ছাগুলো। ওনারা ওনাদের ভিতর থেকে যথাসাধ্য চেষ্টা করছে আমার আবদারগুলো পূরণ করার। কখনো কষ্টের ভিতর থেকে আমি যাইনি বা বলতে পারবো না আমি কষ্ট করছি। যখন যেটা প্রয়োজন বেশিরভাগ মাকেই বলতাম, আম্মু দেখতো, আম্মু সব আবদার পূরণ করতো। আমি আমাদের এলাকাতেই পড়াশোনা করি। তো যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন আমার অসুস্থতার জন্য আমার ম্যাথ পরীক্ষাটা দেওয়া হয়নি, মানে ওই সাবজেক্টে তখন আমার ফেল আসে। তো ওই বছর আমি আর ভর্তি হইনি, 1 বছর গ্যাপ যায়, আবার দ্বিতীয় বছর ভর্তি হই। রেগুলার ক্লাস করি না, যারা রেজাল্ট খারাপ করে তাদের জাস্ট পরীক্ষা, মাঝের মধ্যে ক্লাস। তো এই সময়টা আমার স্কুলে যাওয়া হয় না। বাবা মাকে সময়টা বেশি দেওয়া হতো বা বাসার কাজের সময়টা আমার বেশি দেওয়া হতো। তো আমি আমার ফ্রেন্ডদের সাথে সময় বেশি দিতাম, তখন বাসার ফ্রেন্ডদের সাথে সময়টা একটু বেশি পার করতাম, ওদের সাথে এদিক ওদিক সবখানেই যেতাম। একদিন এক ফ্রেন্ড বলতেছে যে এরকম এরকম, মানে আমার হাজবেন্ডের মানে আমার বয়ফ্রেন্ডের ওখানে হচ্ছে কসমেটিকের দোকান ছিল, যার সাথে আমার রিলেশন ছিল। তো ওনার কসমেটিকের দোকান ছিল, আমার এক ফ্রেন্ড মানে আমাকে ওনাকে দেখা বলতেছে যে এরকম এরকম ছেলেটা এরকম, ছেলেটার অনেক অ্যাটিটিউড, অনেক ভাব, কোনো মেয়ের সাথে কথা বলে না বা কোনো মেয়েকে পাত্তা দেয় না, নিজ থেকে কোনো মেয়ের কাছে যায় না ছেলেটা। তখন মানে ও আমাকে অনেক রাগা তুলে, মানে এটা করবে ওইটা করবে। তখন আমি বলি ঠিক আছে, আমি ছেলের সাথে রিলেশন করে দেখাই দিব, এভাবে বলি আর কি, ফ্রেন্ডের ভিতরে যা হয়। তখন মানে বাজি লাগে, কি বাজি, মানে আমাকে বলে তুমি যদি ওর সাথে রিলেশন করতে পারো বা কথা বলতে পারো তাহলে তোমার কোন আইসক্রিম খাওয়ানো হবে, আমাকে ও কোন আইসক্রিম অফার দেয়। তখন ইয়ার্কির পাশে জিনিসটা নেই, তো আমি ওনার দোকানে রেগুলার যাতায়াত করতাম। সত্যি উনি আসলে মানে মেয়েদের সাথে তেমন একটা কথা বলতো না প্রয়োজন ছাড়া। মানে অনেকে আছে না কথা বলে হাই হ্যালো, উনি তো এরকম সেরকম ছিল না। যে কোনো মাধ্যমে হোক আমি ওনার নাম্বারটা অ্যারেঞ্জ করে আমি ওনাকে কল দিই, দিয়ে জাস্ট কথা বলি। তখন উনি প্রথমে জিজ্ঞেস করে কে কাকে ফোন করছেন। মানে উনি কথা বলতে নারাজ যে আমি অচেনা কারোর সাথে কথা বলি না। উনি ওর সাথে কথা বলতে নারাজ, কল কেটে দিছে। আমি প্রায় ওনাকে কল দিতাম, মানে বিরক্ত করতাম আমি আমার দিক থেকে। তো একটা সময় উনি বিরক্ত হয়ে আমার কল ধরে। তখন উনি আমাকে জিজ্ঞেস করে যে আপনি কে, কেন ফোন করছেন। তখন আমি ওনাকে বলি যে আমি মানে ব্যাপারটা রহস্যের ভিতরে রাখি, যে আমি হচ্ছে আপনার চেনা কেউ, আপনি আমাকে চিনবেন না, দেখলে হয়তো বা চিনবেন। তো এরকম উনি আমাকে সবসময় ইগনোর করতো, কিন্তু আমি মানে নিজ থেকে বারবার ওনাকে কল করতাম, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম। একটা সময় বিরক্ত করতে 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 উনি বিরক্ত হয়, মানে আমার সাথে রেগুলার কথা বলা শুরু করে, স্টার্ট করে কথা বলা আমার সাথে। মানে আমার সাথে সবসময় কথা বলতো। মানে ওনার কখনো আমার প্রতি ভালোবাসা ভালো লাগে এগুলো কাজ করতো না, মানে যা হয় কথা বলতে বলতে আমার একটা অভ্যাস হয়ে যায়। তো আমি ওনার সাথে একটা মায়ে জড়িয়ে যাই। তো উনার সাথে একদিন কথা না বললে আমার খুব খারাপ লাগতো। মানে আমি তখন, উনি যদি আমার সাথে খারাপ ব্যবহারও কোনো মাধ্যমে করতো, তারপর আমি নিজ থেকে ছোট হতাম ওনার কাছে। ছোট হয়ে ওনার সাথে যোগাযোগ করতাম, ওনার সাথে কথা বলতাম। তারপর ওনার অপেক্ষায় থাকতাম কখন কল দেয়। আমি আমাদের বাসা থেকে রেগুলার 2-3 বার মানে ওনার দোকানের সামনে যাতায়াত করতাম ওনাকে দেখার জন্য। কিন্তু উনি সবসময় ইগনোর করতো, মানে মনে হয় যে বিরক্ত হয়ে আমার সাথে ফোনে কথা বলতো। যাই হোক, কথা বলতে বলতে এরকম 2-4 মাস যায়। সবার খোঁজ খবর নেই, সবার কাছ থেকে বলে যে ছেলেটা এমনি ভালো, সবাই বলে। তখন আমার দিক থেকে ওনার প্রতি একটা ভালো লাগা বা ভালোবাসা কাজ করে, কিন্তু কখনো সেটা আমি তার কাছে প্রকাশ করি না। কিন্তু উনি কথা না বললে আমার কষ্ট লাগতো। একদিন ওনাকে আমি বলি যে আমি আসলে আপনার একটা কথা বলতে চাই। কি কথা? এমন এমন আপনাকে আমার খুব ভালো লাগে। তো উনি আমাকে বলে যে ভালো লাগা না ভালোবাসা। তো আমি বলছি যে ভালোবাসা। বলে যে আমি জানি এই জন্য আমি কোনো মেয়ের সাথে কথা বলি না, আমার এগুলো পছন্দ না। কোনো মেয়ের সাথে আমি কথা বলতে চাই না, মেয়েরা আমার সাথে কথা বলবে। উনি মানে এভাবে অ্যাটিটিউড নিয়ে কথাটা বলে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে কথা বলি, কথা বলতে বলতে ওনাকে আমি আমার দিক থেকে ওনাকে প্রপোজ করি। তো উনি আমাকে বলে আমি তো আপনাকে দেখি নাই, উনি আমাকে কখনো দেখে নাই, আমি বোরকা পরতাম তো। আমি তো আপনাকে কখনো দেখি নাই, আমি আপনাকে দেখতে চাই। তো কোথায় যাবেন? আমাদের বাড়ির কাছে একটা আছে, পার্ক, ওইখানে যাই। যাওয়ার পরে উনি আমাকে ফার্স্ট দেখে দেখে উনি আমাকে বলে, মানে ডিরেক্ট মুখের উপর আমাকে রিজেক্ট করে দেয় যে না, আপনাকে আমার ভালো লাগে না, আপনার সাথে রিলেশনে যাওয়া আমার পক্ষে সম্ভব না। যাই হোক, আমার খারাপ লাগে, কিন্তু ওইটা আমি সেখানে বুঝতে দেই না। মানে ওনার সাথে সময় পারি, কথাবার্তা বলে চলে আসি। আসার পরে ওনার সাথে কথা হতো, কিন্তু উনি আমাকে বলে দেয় যে দেখেন আপনার তো বয়স কম। আমার হাজবেন্ড হচ্ছে তখন অনার্স পরে বোধ হয়, যে আপনার তো বয়স কম, আপনি পড়াশোনা করেন, আমরা বন্ধুর মতো থাকি, পরে যদি কখনো মনে হয় যে না আমাদের রিলেশন করাটা উচিত, তখন আমরা রিলেশন করব। কথা বলি মানে তখন আস্তে আস্তে উনি আমাকে ইগনোর করে, আস্তে আস্তে মানে কথা বলাটা কমায় দেয়।
আমি প্রায় ওনার দোকানে যাই, যে দোকানে গিয়ে ওনাকে বিরক্ত করি যে কথা বলতে হবে, কথা বলবেন না কেন, আমি মানুষের কাছে উল্টাপাল্টা বলবো, আপনার নামে বদনাম করবো, এগুলো বলি। যাই হোক, একটা পর্যায়ে ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়। সম্পর্ক বলতে উনি কথা বলতে বলতে মানে উনিও একটা মায়ে জড়িয়ে যায় আমার সাথে। আমি মানে এদিকে আমার একটা অফিসে ছিলাম দুজন একসাথে, ওখান থেকে অফিস থেকে আমাদের এদিক ওদিক নিয়ে যেত, তো এরকম আমাদের দুজন একসাথে সময় কাটাতাম। ওনার একটা ভালো লাগা তৈরি হয়, কিন্তু উনি কখনো বলে না। আমি যদি বলতাম মানে তখন আর কি নিজে একটা অ্যাটিটিউড দেখাইতো যে না আমার ভালো লাগে না, আমরা ফ্রেন্ড, আপনি অনেক ছোট, আপনি পড়াশোনা করেন, আপনার পড়াশোনার বয়স, আপনি বড় হইলে তখন আমি ভেবে চিন্তে দেখবো, আপনি এখন পিচ্ছি একটা মেয়ে। ওরা বলতাম পিচ্ছি মেয়ের সাথে কথা বলেন কেন, বলে আপনি বিরক্ত করেন এই জন্য আমি বিরক্ত হয়ে কথা বলি। এরকম করতে 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 ওনার সাথে আমার খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক হয়। তো একদিন উনি আমাকে বাসায় ডাকে, অনেক ঘনিষ্ঠ সম্পর্ক হয়, উনি আমাকে বাসায় ডাকে যে আপনি আমার বাসায় আসেন, আপনার কিছু প্রোডাক্ট, অফিসিয়াল প্রোডাক্ট আমার কাছে আছে, আপনি নিয়ে যান। তো আমি অফিসিয়ালি প্রোডাক্ট আনতে ওনার বাসায় যাই। যাওয়ার পরে মানে যাওয়ার পর হয়তো বা অন্য কে আমাদের অন্যভাবে দেখছে, বা আমরা কথা বলতেছিলাম বসে, কিন্তু বাড়িওয়ালা সেটাকে মানে ওনাদের বাসার বাড়িওয়ালা সেটাকে অন্যভাবে ঘুরায় নিচ্ছে, যে একটা ছেলে একটা মেয়ে এক ঘরে কি করে, অন্যভাবে নিয়েছে। যাই হোক, আমাকে ওনাদের ঘরে নিয়ে গেল, ওই বাসার বাড়িওয়ালা নিয়ে আমাকে আটকেলো। আর আমার বয়ফ্রেন্ড তো ও জানে না ব্যাপারটা, উনি তো ওনার কাজে চলে গেছে, দোকানে চলে গেছে। তোমার বলে ওর সাথে কি সম্পর্ক, আমি বলছি আমরা এক অফিসে কাজ করি, আমাকে ওনার মা চিনে, কোনো সমস্যা না, আমি প্রোডাক্ট নিতে আসছিলাম। তখন আমার হাতে প্রোডাক্ট ছিল, আমাদের অফিসিয়ালি প্রোডাক্ট। বলে না, তোমরা এক ঘরে ছিলা, তোমাদের তো তেমন কোনো সম্পর্ক ছিল। তখন আমি স্বীকার যাই না, যেটা সত্যি, যে না এমন কিছু হয় নাই, আমরা জাস্ট প্রোডাক্টের জন্য বা কথাবার্তা বলতেছিলাম, এটাই সত্যি। উপরওয়ালা ভালো জানে। তখন উনি আমাকে বলে, যাই হোক, এক ঘর থেকে পাইছি, তুমি একটা কাজ করো, তুমি সবার কাছে এটা ডিমান্ড করবা যে আমাকে আমার যে বয়ফ্রেন্ড রাসেল ওর সাথে বিয়ে দিয়ে দেন। তখন আমি বলছি যে না, কেন বিয়ে দিবে কেন? বলেন না, আমরা তোমাদের এক ঘর থেকে পাইছি, তুমি যদি এটা না বলো তাহলে তোমার মান সম্মান, তোমার, আমি ওই এলাকায় যেহেতু মানে অনেক ছোট থেকে বড় হয়েছি, তুমি আমাকে বলতেছে না বলে তোমার বাবা মাকে ডেকে নিয়ে এখানে অপমান করা হবে। কিন্তু আমি শিখা যাই না। ওনার আমাকে বলে যে দেখো, ছেলের তো অনেক টাকা পয়সা, ছেলের ফ্যামিলি ভালো, শিক্ষিত, দেখতে ভালো, তুমি একটা কাজ করো, তুমি ওকে বিয়ে করো, আমরা বিয়েটা করাই দিই, ওর টাকা পয়সা আছে অনেক। আমি বলছি না, বলে তুমি আমাকে কিছু টাকা পয়সা দিও, মানে উনি বলতেছে ওনার ডিমান্ড হচ্ছে আমার কাছ থেকে টাকা নিবে না, তুমি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে আমি বিয়েটা করাই দিই। ও কিন্তু অনেক ভালো, ছেলের টাকা পয়সা আছে, বা ছেলের বাবা মা মেয়ের জন্য স্বর্ণকন্যা রেখে দিচ্ছে, তুমি অনেক সুখে থাকবা। কিন্তু আমি যেন কেন বলছি যে না, আমি যদি এটা না করো শিকার যাই, হয়তো বা আমার পাশাপাশি আমার যে বিএফ ওনারও মান সম্মানটা নষ্ট হবে। তো আমি শিকার যাই না, অনেক কষ্টে মানে আমার ওইখানে আমার এক আত্মীয়কে ডাকা হয়, বলে যে আমি কোথায় থাকি। এখন আমি ভয় বলি না যে আমি এই এলাকারই মেয়ে, কারণ আমার বাবা মা ওইখানে থাকে, স্থানীয় এক প্রকার, ওনারা অনেক আগে থেকে ওইখানে, আমার জন্ম বেড়ে ওঠা সব ওইখানেই। আমি শিকার না, তখন বলে তোমার বাবা মা কই থাকে, আমি বললাম বাবা মা তো নারায়ণগঞ্জে থাকে। বলে তোমার কেউ না কেউ ওখানে আসতে হবে, যদি না আসো তোমাকে রাস্তায় নিয়ে সবার সামনে আমি মানে মান সম্মান নষ্ট করবো, হেনস্থা করবো, যে তুমি রাসেলের ঘরে ছিলা। কিন্তু আসলে তো ছিলাম, প্রোডাক্টের জন্য আমার যাওয়াটা ওখানে ভুল হয়েছে। উনি এটাকে অন্যভাবে ঘুরাই নিছে, মানে ওনার মেন উদ্দেশ্য ছিল উনি আমার কাছ থেকে টাকা নিবে। পরে অনেক কষ্টে আমার এক আত্মীয়কে ফোন দিয়ে বলি যে এরকম এরকম সমস্যা, একটু আসলে ভালো হইতো। উনি আমার খুব ক্লোজ ছিল। তখন আমার এক আন্টি ওইখানে যায়, গিয়ে বলে যে না এরকম এরকম, ও তো আমাকে জানে আসছে যে আমি রাসেলের বাসা যাইতেছি, বা রাসেল আমার সামনে ওরে ফোন দিয়ে বলছে প্রোডাক্ট নিয়ে যাও, এরকম এরকম আমি জানি। পরে উনি অনেক ইয়া করছে, টাকা পয়সার চিন্তা ভাবনা ছিল যে টাকা পয়সা নিবে আমার কাছ থেকে। পরে অনেক কষ্ট এখান থেকে বের হয়ে আসি, বের হয়ে আসে আমার বিএফ কে ফোন দিই, দিয়ে বলে এরকম এরকম। তোমার বলে যে আমাকে কেন ফোন দিলা না? তখন আমি বললাম যে আমি আপনাকে ফোন দিলে তো ব্যাপারটা আরো ক্রিটিক্যাল হয়ে যেত, ওনারা ভাবতো যে দুইজন একসাথেই পাইছে, কিন্তু তেমন তো কিছু না। তখন আমি বলি যে আপনি আমার মার সাথে কথা বলেন, কথা বলে দেখেন কি হবে, কি করা যায়। তখন উনি আমাকে বলে মার সাথে কেন কথা বলবো, আমি তো তোমার বিয়ে করতে চাই না। তখন আমি বলছি বিয়ে করবেন না, আমার সাথে রিলেশনে কেন আছেন? তখন উনি ওটাকে অস্বীকার, যে আমি তো কোনো রিলেশনে নাই, আমি তো তোমার কবে থেকে বলতেছি আমরা জাস্ট ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ড, তুমি তোমার দিক থেকে এটা ইয়া ভাবে নিতেছো। তো আমি আবার তখন বাসায় এসে মানে আমার তো অভ্যাস খারাপ, তো হাত কাটি এরকম ওরকম করি। তো উনি এই ব্যাপারটাকে ভয় পাইতো, যেহেতু মানে আমার মা জানতো ওনার সাথে আমার একটা রিলেশন আছে, কিন্তু ওনার দিক থেকে উনি ওইটা অস্বীকার করতো যে কোনো রিলেশন আছে। কিন্তু আমার সাথে কথা বলতো, যেভাবে একটা বিয়ের যে কথা বলে সেভাবেই কথা বলতো, দেখা হইলে হাত ধরে হাঁটতো এরকম, একসাথে সময় কাটাতাম, অফিসে গেলে মানে এদিক ওদিকে যেতাম, আমাদের জন্য আলাদা হবে থাকতাম সবসময়। তো আমার মার সাথে উনি কথা বলতে নারাজ, তারপর অনেক কষ্ট রাজি করাই। তখন আমার মারে বলে, উনি আমার আম্মারে বলে যে আসলে আমি তো এখন কিচ্ছু করি না তেমন ভালোভাবে, এটা আমার ভাইয়ের দোকান, আমার ভাইয়ের দোকান, আমি বসে এই সময় পাস করি, আমি তো এখন স্টুডেন্ট।
তখন বলে যে আমি কি জানি, ও আমাকে আসতে বলছে, তারপর দেখো তোমরা কিভাবে কি করবা। আর তখন আমি মার সাথে ব্যাপারটা শেয়ার করি যে মা এরকম এরকম আন্টি ওদের বাসায় গেছিলাম। তখন মা বলে যে এরকম এরকম, এটা তো এক কান দুই কান করে সবার কানেই যাবে, তোমরা যেভাবে কথা বলা যে কাজে যাও এটা তো আসলে খারাপ, ওর তো যাওয়াটা উচিত হয় না। তখন এই কথা বললাম, মা আমার সাথে চিল্লাপাল্লা করে। তুই না মার কাছ থেকে বলে যে আন্টি আমাকে 1 বছরের সময় দেন, সময় দেন, আমি চেষ্টা করবো নাকি বিয়ে করার। মানে তখন আমার বিএফ চিন্তা করলো যে ওকে যদি এখন আমি বিয়েটা না করি, এখন ও আমি যেভাবেই থাকি ঘরের ভিতরে ভালোভাবেই থাকলেও, যেহেতু এক ঘরে ও আমার রুমে আসছিল, ব্যাপারটাকে অন্যভাবে ঘুরাই নিবে সবাই। তাই হচ্ছে গিয়ে উনি আমার কাছে 1 বছর সময় নেয়, আমার বাসা চলে আসে। কিন্তু আমার ওনাকে পছন্দ ছিল না। বাসায় এসে আমার আমাকে মারধর করে বলতে 2-4টা চড় থাপ্পড় দিয়ে বলে যে ওর সাথে যাতে আমি, ওনার সাথে যাতে আমি আর যোগাযোগ না করি, ওনার সাথে যাতে আমি কথাবার্তা না বলি কখনো, উনি ছেলে ভালো না। মানে আম্মুর কথা ওনার ক্যারেক্টার ভালো না, কিন্তু আশেপাশে সবাই বলে যে না উনি যথেষ্ট পরিমাণ ভালো একটা ছেলে। তো আম্মু বলতেছে ওর সাথে যদি কথা না বলি, আম্মু আব্বুর ভয় দেখাইতেছে, বাবাকে দেখা বলে দিবে, বাবাকে জানাই দিবে। তখন বাবাকে আমি খুব ভয় পাইতাম, বাবার ভয় আমার হাত পাও ধরে যে বলি যে না, আচ্ছা আমি বাবার সাথে ওনার সাথে আর কখনো কথা বলবো না। তো আমি লুকা লুকা কথা বলতাম, সেটা মা জানতো না। যাই হোক, ওনার সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়, অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। এখন উনি আস্তে 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 আমার সাথে কথা বলাটা কমিয়ে দেয়, যেটা আমি নিতে পারি না। কালকে ফোন দিয়ে বলে আমার এই দোষ, পরশু ফোন দিয়ে বলে আমার ওই দোষ, আমি ভালো না, এইটা ওইটা অনেক কিছু বলে। যাই হোক, মানে উনি কখনো স্বীকার করতে রাজি না ওনার সাথে আমার রিলেশন আছে, বা ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। একটা পর্যায়ে গিয়ে আমি বলি যে আসলে আমরা বিয়ে করতে চাই। কেন? মানে ওনার প্রতি আমি খুব দুর্বল ছিলাম, আমি অনেক বেশি দুর্বল ছিলাম। মানে কেমন যেন একটা মনে হয়তো মরে যায়, এরকম একটা মানে আজগুবি চিন্তা মাথায় আসতো ওনার সাথে কথা না হইলে। উনি কখনো আমার প্রতি তেমন অ্যাট্রাকটিভ ছিল না। এরকম এরকম করে দিন যাইতেছে যাইতেছে। ওনার এক ভাবি ছিল গ্রামের পাশাপাশি, কোহিনুর ভাবি। আমি ওনার মাধ্যমে ভাবির সাথে আমার পরিচিত হয়, আমি ভাবির দোকানে যাই। তো ভাবির সাথে ব্যাপারটা শেয়ার করি, ভাবে এমন এমন, এরকম এরকম। তো ভাবি বলে যে ওর তো আসলে ও ছেলে ভালো, ভাবি বলে, কোহিনুর ভাবি বলে যে ও তো ছেলে ভালো, কিন্তু ওর ফ্যামিলির লোকজন তেমন একটা ভালো না, দেখ কি করবি। যাই হোক, এরকম করতে করতে ওনাকে অনেক, মানে উনি আমাকে বিয়ে করতে রাজি না। যখন ওনাকে আমি পুলিশের ভয় দেখাই যে আমি পুলিশকে সত্যি মিথ্যা বানায় বলবো আপনার সাথে আমার এরকম সম্পর্ক, আপনি আমাকে বিয়ে করবেন না কেন? কারণ একটাই, মানে ওনাকে আমি প্রচন্ড ভালোবাসতাম, অতিরিক্ত ভালোবাসতাম। যার কারণে ওনাকে আমি মিথ্যে ভয় দেখাই, ওনাকে আমি হেনস্থা করি যে আমি পুলিশের কাছে যাব, র্যাপের কাছে যাব, এগুলো আমি ওনাকে বলি, যেটা সত্যি কথা, যাতে উনি আমার প্রতি আর কি অ্যাট্রাকটিভ হয়। এই জন্য যে তখন ওনার মানে বলতাম আপনি পুলিশ আপনার ধরে দিব, এটা বলবো এটা বলবো, তারপরে যে এই বাসায় আপনারা ছিলেন আমি বাসায় বাইরে এলে সাক্ষী মানবো, এগুলো উল্টাপাল্টা কথা বলি। উনি একটা পর্যায়ে গিয়ে ভয়ে আমাকে বিয়ে করতে রাজি হয় যে হয়তো বা আমার তো এদিকে ব্যাকগ্রাউন্ড ভালো, বা গ্রামের বাড়িতে আমার ব্যাকগ্রাউন্ড ভালো, ও যদি এরকম আমার মান সম্মান নষ্ট করে আমার সাথে আমার বাবা মা বেশি কষ্ট হবে। তো উনি একটা পর্যায়ে আমাকে বিয়ে করতে রাজি হয়। আমার মার সাথে কথা বলে যে এরকম এরকম, এরকম এরকম, আমি কি করব, আমি তখন বেকার, আমি নিজের ভাইয়ের দোকানে বসি। তো আম্মু বলে যে তুমি বিয়ে করো, সমস্যা কি? যদি বিয়ে করে তোমার, মানে আমার মেয়ের উছিলা যদি তোমার বাবা মা তোমাকে ঘর থেকে বের করে দেয় বা ব্যবসা বাণিজ্য না করতে দেয়, তখন আমি তোমার পাশে দাঁড়াবো। আমার আম্মু এই কথাটা আমার বিএফ কে বলে। তারপরে উনি অনেক মানে বিয়ে করতে রাজি না, অনেক প্রায় এরকম করতে করতে জোর জবরদস্তি করতে করতে 6 মাস চলে যায়। এমনও দিন যায় মানে আমি ওনার পা ধরে কান্না করছি যে আসলে আমার পক্ষে থাকা পসিবল না, আমি কেন জানি না, আমার পক্ষে সরে যাওয়া সম্ভব হলে আমি সরে যেতাম, কিন্তু আমি চাই আপনার সাথে থাকতে। অনেক কষ্টে অনেক জোর জবরদস্তি করে উনি বিয়েটা করতে রাজি হয়। আমাদের বিয়েটা হয়, মানে আমাদের কাবিনটা খুব সীমিত ছিল, কিন্তু বিয়ে হওয়ার পরে উনি আমাকে রেখে মানে বলছে বিয়েটার কথাটা যাতে কাউকে আমি না জানাই। উনি চায় উনি নিজের পায়ে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে আমাকে সবার কাছে নিয়ে যাবে, যাতে নিজের পায়ে দাঁড়ালে ফ্যামিলির খরচা দিলে যাতে সবাই মানে ওনার মুখের দিকে তাকা হইলো আমাকে মেনে নেয়। মানে ওনার ফ্যামিলির স্ট্যাটাস আর আমার ফ্যামিলির স্ট্যাটাস অনেক আকাশ পাতাল তফাৎ। ওনার অনেক ভালো একটা ইয়া থেকে বিলং করতো। যাই হোক, আমাকে বলছে যাতে বিয়ের ব্যাপারটা আমি কাউকে না জানাই। বিয়ের পরের দিন, বিয়ের 3-4 দিন, প্রথম যেদিন উনি চলে যায় আমাকে রেখে, 3-4 দিন আমাদের ভিতরে কোনো কথা হয় না। পরে উনি আমাকে ফোন দেয়, মানে আমি ফোন দিই না, উনি আমাকে ফোন দেয়, দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করছে। তো ওনার প্রথম কথা ছিল আপনার আম্মার সাথে শেয়ার করছেন ব্যাপারটা? আমি বলছি যে না, শেয়ার করেন। বলে শেয়ার করেন, দেখেন আপনার বাবা মা কি করবো, আমি আমার দিক থেকে চেষ্টা করি নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, নিজেকে কিভাবে দাঁড়ানো করা যায়, তারপর আপনাকে কিভাবে আনি, আপনি ব্যাপারটা 3 বছর গোপন রাখবেন, কাউকে বলবেন না। উনি আমাকে এভাবে বলে, তো আমি বলছি ঠিক আছে বলবো না। তারপরে আস্তে আস্তে মানে আমার দিক থেকে কেন জানি আর কি আমি ওনার সাথে কথা বলাটা কমায় দিই।
জানি না কেন মানে সময় দিতাম কম, তখন তো উনি ঢাকায় থাকতো না, ওনার গ্রামে চলে গেছে। দেখতাম কম, কথা বলতাম কম, আস্তে আস্তে মায়াটা কমে যায় কেন জানি আমার দিক থেকে। আমি কথা বলাটা কমাই দিই টোটালি, একবার দুইবার। আর কখন উনি আমাকে ফোন দিত না, আমি ওনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতাম। বিয়ের পরেও আমি ওনাকে বেশিরভাগ সময় ফোন দিতাম। তারপরে দেখতাম আমি কল না করলে উনি আমাকে কল করতো না, ফোন দিয়ে খোঁজ খবর নিত না। তখন একদিন হঠাৎ আমি ভাবতেছি যে মানে আমাদের ঘরে শুয়ে শুয়ে ভাবতেছি যে আমাদের তখন বিয়ে হয়ে গেছে, আমি তো ওনার বউ হয়ে গেছি, উনি কেন আমার খোঁজ খবর নেয় না, আমাকে ফোন দেয় না, কি কারণে? ভাবতেছি ওনার তো উচিত, মানে আমার ইচ্ছা করতো যে আমার হাজবেন্ড যাতে আমাকে কল করে, উনি যাতে আমাকে ফোন দিয়ে খোঁজ খবর নেয়, আমি কেমন আছি, কোথায় যাই, খাইছি কিনা, নামাজ পড়ছো কিনা, যাতে জোর খাটায়। কিন্তু ওনার ভিতরে এটা কখনো ছিল না, জানি না কেন। হয়তো বা ওনার চিন্তা ভাবনা ছিল যে উনি আমাকে নিয়ে সংসারটা করবে না, একটা প্রকার প্রেশারে পড়ে আমাকে বিয়েটা করছে। যাই হোক, আমি এরকম আস্তে আস্তে দিন যায়, উনি আমাকে একদিন ফোন দিছে, দিয়ে বলতেছে যে আপনার আমার সাথে কথা বলছেন ব্যবসা বাণিজ্যের ব্যাপারে? আমি বলছি না, বলি না। বলে কথাটা বললেন, দেখেন কিভাবে কি করা যায়, আপনি যদি আমার সংসার করেন, আপনি যদি আমার সাথে থাকবেন, আমি যদি একটু তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হইতে পারি, তাহলে আমি খুব দ্রুত আপনাকে আমার কাছে নিয়ে আসবো। এভাবে এই কথাটা হয়। তখন আমি আম্মাকে বলি, তখন আম্মা বলে আচ্ছা ওরা ঢাকায় আসতে বল, ঢাকায় এসে আমার সাথে কথা বলতে বল। এভাবে আম্মা বলে। তো উনি ঢাকায় আসে, এসে আমাদের বাসায় প্রথম আসে। মানে আমার মা শুধু জানতো যে উনি হচ্ছে আমার হাজবেন্ড, এলাকার আশেপাশের কেউ জানতো না, দুই একজন ছাড়া। তিনি আমার বাসায় আসে, আইসা খাওয়া দাওয়া করে। তার আম্মুরে বলতেছে আন্টি, আমি যেভাবে ওর বিয়েটা তো হয়ে গেছে, কেমনে কি করলে ভালো হয়, ও তো আমার ফোন অনেক ডিস্টার্ব করে, আমি ওরে কেন নেই না। কিন্তু আমি তো ওর বিয়ের আগে বলছিলাম যে 3 বছরের সময় দিবা, 3 বছর পর আমি তোমারে নিয়ে যাব, এখন তো অনেক আমাকে বিরক্ত করতেছে, কেমনে কি করলে ভালো হয়। তখন আমার মার দিক থেকে কথা আসে, তুমি কি করবা, আমার মেয়েরে কি করলে তাড়াতাড়ি নিবা। তখন ও বলে যে আমার তো কোনো ডিমান্ড নাই, কিন্তু আমি তো নিজে কিছু করি না, ওরে যে নিয়ে খাওয়ামু বা ওরে নেওয়ার পর যদি আমার ফ্যামিলি আমাকে আলাদা করে দেয়, আমি যে ওরে রাখবো সেই তৌফিক তো আমার নাই। এখন আপনি কি বলেন, ও যেভাবে আমার পিছনে উঠে পড়ে লাগছে, তাতে আমার ফ্যামিলির ও জানাই দিবে কিছুদিনের ভিতরেই যে আমি ওকে বিয়ে করছি, তখন তোমার ঘর থেকে বের করে দিবে। তখন বলে তাহলে তুমি ব্যবসা বাণিজ্য করো। আমার মা বলে যে আমি ব্যবসা বাণিজ্য করবো, আমার কাছে তখন টাকা পয়সা নেই। আম্মু তখন প্রসঙ্গ করে যে টাকা, আমি তোমার ব্যবসা করতে টাকা দেওয়ার মা বলে। তখন উনি বলে যে না, আমার তো আসলে আপনার ব্যবসা টাকার দরকার নাই, আমি কখন এই কথা শুনতে চাই না যে শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনছে বা টাকা আনছে, ওনার দিক থেকে এই কথাটা আসে যে আমার কোনো টাকার দরকার নাই। তখন মা বলে যে না, আমি তোমার কিছু টাকা দিতে চাই, তুমি ওইগুলো দিয়ে ব্যবসা করো। তখন উনি বলে যে আসলে আমি তো একটু বড় ধরনের ব্যবসা করতে চাই, তারপর আমি আপনার টাকাটা নিতে চাই না, যদি লাগে আমি আপনাকে জানাবো, টাকাটা হাওলাত হিসেবে নিব। উনি কথাটা এইভাবে বলে যে আমি টাকাটা হাওলাত হিসেবে নিব। যাই হোক, গ্রামে তারপরে ওই দিনই আবার গ্রামে চলে যায়, একদিন ঢাকায় থাকে। ঢাকায় থাকার পর উনি গ্রামে চলে যায়। তারপর আমার সাথে মাঝের মধ্যে মন ছেলে যোগাযোগ করে, না মন ছেলে কথা বলে না। আমি ফোন দিলে মানে বকাবকি করে বলতে কি, উনি কথা বলতে নারাজ, একটু তেরা কথা বলে। তখন উনি যখন তেরা কথা বলে, ব্যাপারটা আমি আরো গাড়াই, আমি কথা বলে ওনার আরো বিরক্ত করি। তখন উনি আমাকে একটু বকাবজ্জ করে। মানে আমি যখন ওনার বিরক্ত বানিয়ে ফেলি, ওনার একটা জিনিস পছন্দ ছিল না, যে আমি কল দিছি একবার, উনি কলটা কেটে দিছে, আমি দ্বিতীয়বার কেন কল করলাম। বলে এটা কোনো ভদ্র মানুষের কাজ না, আমি তো ব্যস্তও থাকতে পারি। কিন্তু আমার একটা খারাপ অভ্যাস ছিল, আমি বারবার কল করতাম, 10টা 12টা করে কল করতাম, যার কারণে উনি খুব রেগে যেত, উনি খুব ডিস্টার্ব বা বিরক্ত ফিল করতো। তো আমার করতে করতে দিন যায়, প্রায় 6 মাস পরে, আমি ওনার ফ্যামিলির সবাইকে জানাই যে আমরা আসলে বিয়েটা করছি। ফ্যামিলির সবাইকে জানাই যে আমরা আসলে বিয়েটা করছি, মানে অন্য একজনের মাধ্যমে। তখন ওনার বাবা মানে অনেক শকড হয়, ওনারা 4 ভাই বোন তো। ওনার একটা বড় ভাই, উনি আর কি হয়তো বা একা বিয়ে করছে, আমি সঠিক জানি না। শকড হওয়ার পরে বলে আমি আসলে বিশ্বাস করি না, ও কই। তখন বলে ও তো বরিশাল আসতেছে, বলে ও যাতে আমার বাসায় না আসে, আমি ওরে বাসা উঠাবো না। আমি বলছি যে আমরা নিজের পছন্দের বিয়ে করব, ও সেই ইয়াটা সহ্য করলো না, দেরিটা সহ্য করলো না। ছোট ছিল, অনেক আশা ছিল ওরে নিয়ে, আমার শ্বশুরই হবে, কিন্তু আমার কিছু বলে না। এরকম আমার হাজবেন্ডের ফোন দিয়ে মানে চিল্লাপাল্লা করে যে কেন করলো, আর বিয়ের কথাটা অন্য আমাকে কেন ফোন দিয়ে বললো, তুই কেন বললি না, হাসার বিষয়গুলো বলে। তো একটা পর্যায়ে গিয়ে উনি বাসায় যায়, আমার শ্বশুরের সাথে আমার কথা হয় না। বিয়ের আগে একবার কথা হয়েছিল, উনি আমাকে বলছিল যে তুমি পড়ালেখা করো, বড় হও, তারপর আমি তোমার আমার ছেলের জন্য উঠাই নিব। আমার শাশুড়ি আমার বলছিল বিয়ের আগে। কিন্তু যাই হোক, আমি একটা সিন্ডিকেট করে ফেলি, বিয়েটা এভাবে ওনাকে করি। বিয়েটা হয় অন্য মাধ্যমে, যে আমার শ্বশুরকে জানায়, উনি বাসায় যায়। আমার শ্বশুর শাশুড়ির সাথে বিয়ের পর আমার কখনো কথা হয়নি, উনি বাসায় যায়।
যাওয়ার পরে ওনাকে বাসা থেকে বের করে দেয়। এটা হচ্ছে আমার হাজবেন্ডের কথা, আমি সঠিক দেখিও না, আমি জানিও না। যে তোমার বললাম কাউরে বইলো না, তুমি বইলা দিচ্ছ, এখন আমার বাসা থেকে আমার বাবা বের করে দিচ্ছে, এখন আমি কি করব? তখন আমি ওনাকে বলছি, মানে তখন আর কি আমি নিজের রাগের মাথায় বলি বা আবেগে, যে আপনি চলে আসেন, আপনার আমি চালাবো, এটা আমি ওনাকে বলি। আপনার যদি কোনো টাকা লাগে আমি আপনার কাজ করে টাকা দিব। মানে আমিও তখন আর কি ইয়াতে হয়ে যায়, যদি এখন বাবা মার প্রেশার আমাকে ডিভোর্স দিয়ে দেয়। এই জন্য তখন উনি আমাকে বলে, পরের দিন আমি ফোন দিই, আমাকে বলে আমার তো ঘর থেকে বের করে দিছে, আমি বাহিরে। কিন্তু আমি দেখি নাই, উপর আল্লাহ ভালো জানে সত্যি না মিথ্যা বলছে উনি। কেন বলে, বাবা আমার মারছে, দুটা লাথি দিছে, দিয়া বের করে দিছে। একটা কথা বলি, আমার হাজবেন্ডের মানে আমার শ্বশুরবাড়ির লোকের অবস্থা অনেক ভালো। ওনারা অনেক নামি দামি লোক আর কি, ওখানে এক নামে সবাই চিনে, তালুকদার বাড়ি বললেই সবাই চিনে। নামি দামি লোক অনেক, মানে অন্ধ যে সেও চিনবে তালুকদার বাড়ি কোনটা। আমার হাজবেন্ডের নাম বললো এসে রাসেল তালুকদার বা মিন্টু তালুকদার। এরকম করে দিন চলতেছে। তা আমার শাশুড়ি আমারে তো মানে দেখতেছে, আমার শ্বশুর শাশুড়ি দেখতেছে যে আমি আসলে ব্যাপারটা নিয়ে অনেক জল ঘোলা করতেছি, সবাইকে আমি জানাই দিতেছি, ওনাদের মান সম্মানে আঘাত করতেছি। আমার শাশুড়ি হাজবেন্ড আমার ফোন দিছে, আমার হাজবেন্ড আমার ফোন দিয়ে বলতেছে যে আপনার সাথে আমার মা কথা বলবে। বলছি দেন। আমি ওনাকে সালাম দিলাম, কেমন আছেন আশয় বিষয় বলার পরে উনি আমাকে জিজ্ঞেস করলো, তোর কি আসলে সত্যি বিয়ে করছো? তো আমি বলছি হ্যাঁ, আমরা সত্যি বিয়ে করছি। কয়, কাজটা ঠিক হয়েছে? তুই যখন আমার বাসায় আসছিলি বিয়ের আগে, তখন তোর আমি বলছিলাম যে তোরা বিয়েটা করিস না, আমি তোরে, তুই পড়াশোনা কর, আমি তোরে ওর বউ করে নিয়ে যাবো, যেহেতু তুই আমার ছেলেরা তো পছন্দ করস, আমার ছেলে তোরে পছন্দ করে এটা জানা সত্ত্বেও আমি বলছি, যেহেতু তুই একটা মেয়ে আমিও একটা মেয়ে, তুই আমার বাসায় আসছিলি, তুই তো এটা সহ্য করলি না। আচ্ছা তুই একটা কাজ কর, তুই 2-4 মাস অপেক্ষা কর, 2-4 মাস অপেক্ষা করার পরে আমি ঢাকায় আসি, এসে তোর বাবা মার সাথে বসি, বসে বলি ওনারা কি করে। তখন আমার মা জানতো, বাবা জানতো না। তখন আমি বলছি যে আমার বাবা তো জানে না। কয় তোর বাবারও আমি জানাবো, ঠান্ডা মাথায় কথা বলে দেখি, উনি তো মানুষ, একটাই মাত্র মেয়ে, উনি ব্যাপারটা মেনে নিবে। একটু ঠান্ডা মাথায় আমরা কথা বলি, বলে দেখি কি হয়। তখন আমি বলি আচ্ছা, উনি আমাকে বলে অপেক্ষা করতে, মানে আমি ওনার সাথে তখনও ফোনের আপ ব্যবহার করি, আপনার ছেলে আমার সাথে কথা বলে না, হ্যান ত্যান। কিন্তু উনি যেখানে আমি ওনার সাথে ঠান্ডা মাথায় কথা বলবো, ওখানে আমি ওনার সাথে মানে চিল্লাপাল্লা করি, বেয়াদবি করি, উনি আমার সাথে অনেক ভালোভাবে কথা বলে, মা বলে কথা বলে, যে দেখ মা, এরকম এরকম করিস না, তুই একটা মেয়ে, তোরও মান সম্মান আছে, আমার ছেলেরও মান সম্মান আছে, এগুলো মানুষের জানিস না, সমস্যা হবে। তো এরকম এরকম উনি আর এই কথা বলে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। আমি জানি না ওনাদের মনে কি ছিল, তবে আমার কথা আমার শাশুড়ি ভালো কথাই বলছে। তো আমার হাজবেন্ড আমাকে ফোনটা মানে উল্টা পাল্টা কথা বলতো, মানে আমি কেন জানাইলাম, এটা কেন করলাম, এগুলো বলতো, কেন জানাইছি, রাগের মাথায় বলতো যে আমি তো সংসার করবো না, আর সব বিষয়গুলো বলতো। তখন ওনার সাথে প্রায় আমার 15 দিনের মতো যোগাযোগ হয় না, 15 দিন 1 মাস কোনো কথা হয় না। তো এই সময়টা ওনার যে ভাবি ছিল গ্রামের পাশের, চাস্তো ভাবি কোহিনুর, ওনার কসমেটিকের দোকান, আমি ওনার দোকানে যাই, বসি, আসার বিষয়ে কথা বলি। ওনার কিছু নিজের যদি কিছু খাইতে ইচ্ছে করতো, মানে মা তো আমার সাথে কথা বলতো না রাগে, ভাবিরে যা বলতাম, কান্নাকাটি করতাম, ভাবিরা খাইতে মন চায়, উনি মানে খাওয়া হইতো যথেষ্ট পরিমাণ, ওনার কাছ থেকে আমি অনেক কিছু খাইছি হাবি জুবি। তো উনি আমাকে বলতেছে যে ওর ফ্যামিলি ভালো না, আমি যদি আগে জানতাম তোর জীবনে বিয়েটা করতে দিতাম না। পরে আমি বলছি, আগে জানতাম, তুমি বলছো ফ্যামিলি ভালো না, ছেলে ভালো। কয়, তুই একটা কাজ কর, কি তুই দেশে যা, মানে ওই ভাবি আমারে বলতেছে, ও চাস্তো ভাবি কোহিনুর ভাবি, যে তুই দেশে যা, যা ব্যাপারটা সবাই জানা, তখন হয়তো বা ওরা সবাই যায় না, গেলে প্রেশার দিলে তোরে মেনে নিবে বউ হিসেবে। কিন্তু আমার হাজবেন্ড তখনও মানে নারাজ, উনি আমাকে ভালোবেসে বিয়ে করছে বা ওনার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ, উনি তখনও নারাজ। বাবা মার কাছে বলে আমি ওরে নিজের ইচ্ছে বিয়ে করি নাই, ওরে আমি পছন্দ করি না, আমি ওরে ছেড়ে দিতে চাই। তখন আমার শাশুড়ি বলে যে ছাড়বি কেন, বিয়ে করছো কেন, মানে আমার শাশুড়ি আমার জানা মতো আমার সাপোর্টে ছিল, বাকিটা আল্লাহ আর ওনারা ভালো জানে। উনি আমাকে সবসময় ভালো কথা বলতো। আমার শ্বশুরও বলতো যে আমার একটা মেয়ে আছে, আমি ওরে কেন মেনে নিব না, কিন্তু একা একা কেন করলো, মানে ওনার একটু কষ্ট পাইছে ভিতরে ভিতরে, ছোট ছেলে। তো কোহিনুর ভাবে আমাকে প্রায় বলতো তুই দেশে যা, দেশে যা। আমি চিন্তা করতাম আমি এক একটা মেয়ে দেশে যাই কি করবো, এরকম মানে ভাবতাম। তো একটা পর্যায়ে মানে অনেক সময় বলতো দেশে যা, অনেক সময় বলতো থাক, যাওয়ার দরকার নাই, ছেলে ভালো না, এগুলো বলতো। তো একদিন আমার বলে যে শাহিদা, তুই ওর দেশে যা। আর তখন আমি বলতেছি ভাবি আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে যাবো। তোমার বলে আমাদের দেশে যাতায়াতে বেশি খরচা হয় না, তুই একটা কাজ কর না, আমার হাতে একটা ফোন ছিল, টাচ অ্যান্ড্রয়েড ফোন, তুই আমি আবার বলছিলাম আমি ফোন বেচে যাম ভাবি, তখন বলে ফোনটা কারোর কাছে বেচার দরকার নাই, ফোনটা তুই আমার কাছে রাইখা যা, আমি তোরা টাকা দিই।
তুই আবার আইসা টাকা দিয়ে ফোনটা নিয়ে যাইস। উনি ফোন রাইখা আমাকে টাকা দেয়, আমি ওই টাকা 1500-1800 টাকা দেয়। তো ওই টাকা নিয়ে আমি দেশে যাই। দেশে ওই দিন আমি যাই না, ওই দিন আমি রওনা দিছি। সদরঘাট গিয়া আমার হাজবেন্ডে কল দিছে আমি কিন্তু দেশে আসতেছি। তোমার বললো আছে কেন? আমি বলছি আপনি আমার মাইনা নেন না কেন? বলে আমার মা বাবা তো সময় নিছে। আমি কি বাবা মা কি হয়েছে? আপনি মেন, যদি আপনি মাইনা সংসার না করেন আমার কেউ আছে আপনার আমার সংসার করাইতে পারবে? বলে আসিস না, সবাই জানবো। মানে অনেক ভালোভাবে বুঝায়, তখন ভালোভাবে বুঝায়। তারপরে বলে তোর যা ইচ্ছা তুই তাই কর। তখন ওর কথা শুনে আমার মনটা নরম হয়ে যায়। তখন আমি আর ওই দিন গ্রামে যাই না, ওই দিন আমি চলে আসি। আসার পরে আমি যখন যাই ওই সময় ভিতর আমার আম্মু যাই না গেছে, আমি ফোন বিক্রি করে দেশে গেছি। আম্মু একটা কাকারে নিয়ে ওই ভাবির দোকানে যায়, যা বলে আমার মেয়ের ফোন দাও। তখন কোহিনুর ভাবি বলে ফোন দিব কেন, তো ফোন বিক্রি করে গেছে। যে একটা কথা কাটাকাটি হয়, যাই হোক। পরে আমি আসি, আইসা টাকা দেই ভাবিকে। মানে আমি তো যাই নাই, 300 টাকার মতো খরচা হয়েছে, ওর কাছ থেকে আবার আমি কিছু খাইছিলাম। অর্ধেক টাকা দিয়ে দিয়া আমি ফোনটা ছুটাই নি ওনার কাছ থেকে। তখন আম্মুরও ডাকা হয়েছে, মনে মনে 400 টাকা কে দিবে? তখন আম্মু বললো 400 টাকা আমি দিয়ে দিব, ওর ফোনটা দাও। এই প্রথমই আর কি আমাকে ফোন রেখে টাকা দেয় যাতে আমি বরিশাল যাই। কিন্তু আমার হাজবেন্ডের কথা শুনে আমার মানে মনটা নরম হয়ে যায়। তখন আমি বরিশাল যাই না, চলে আসি। তখন আমি প্রায় ওনার দোকানে যাইতাম। তখন উনি আমাকে বলতেছে তুই একটা কাজ কর, তুই ওর আশেপাশের লোকের, মানে আমার কাবিনটা খুব সীমিত ছিল, আশেপাশের লোকের সাথে যোগাযোগ করবি, কন্ট্যাক্ট করবি। ও তো ছেলে ভালো না, ও যদি তোরে রাইখে বিয়ে শাদী করে তুই তো জানবি না। ভাবি কার সাথে কথা বলবো? ওর চাচি আছে, ওর কাকার আছে, এরকম এরকম। ওর একটা কাকার খবর দিল আমারে, দিদার তালুকদার, উনি ওইখানের নেতা, মানে রাজনীতিবিদ। তো ওনার সাথে যোগাযোগ কর, উনি একমাত্র পারে তোরে রাসেলের ঘরে ঢুকাই দিয়ে আসতে। তো যাই হোক, মানে ওনার নাম্বারটা ওনার কাছে ছিল না। আমি কোনো না আমি ওর নিজের আপন ভাবি, সুমি ভাবি, ওনার বাসায় যাইতাম। ওনার বাসায় গিয়ে প্রথম আমার হাজবেন্ডের বোনের স্বামীর নাম্বারটা নিয়ে ওনার কাছ থেকে নিয়ে ওনার সাথে কথা বলতাম, জসিম রাজা। কথা বলতাম, কখন মিথ্যা বলে লাভ না। উনি আমাকে সবসময় ভালো পরামর্শ দিত যে বোন উল্টাপাল্টা কিছু করো না, তুমি ধৈর্য ধরো, যেহেতু তুমি একা একা বিয়েটা করছো, তুমি ধৈর্য ধরো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ বিল্লাহ করো, দেখো কি হয়। উল্টাপাল্টা কিছু করো না, তুমি একটা মেয়ে ও একটা ছেলে, দুজনেরই মান সম্মান আছে। কখনো খারাপ কিছু আমাকে বলে নাই, শুধু বলতো ধৈর্য ধরো। কিন্তু আমি বলতাম ধৈর্য কেন ধরবো, আমার মাইনা নিতে সমস্যা কি? এরকম এরকম দিন জোড়া যেতেছে, মানে না কেন আমার সাথে? আমার শাশুড়ি কেন কথা বলে না? কিন্তু ওই যে আমার শাশুড়ি একবারে আমার সাথে কথা বলে ভালো কথা বলছে। যাই হোক, ওনার মাধ্যমে আমি আর দু একজনের নাম্বার নিলাম। এরকম দু একজনের নাম্বার নিতে 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 মানে যত মানুষের আশেপাশের মানুষের নাম্বার আছে সবার নাম্বার নিচ্ছি। নিয়ে আমি সবার সাথে কথা বলতাম যে এরকম এরকম রাসেল তো আমার বিয়ে করে রাখা চলে গেছে। মানে মিথ্যা কথা বলতাম, আমার হাজবেন্ড যেটা করছে সেটাও বলতাম, যেটা না করছে সেটাও বলতাম। মানে ওনারা আমি সবার সামনে হেনস্থা করছি যে এরকম রাখা চলে গেছে, বিয়ে করবো না, বা আমাকে মারধর করে। মানে আমি মিথ্যা বলতাম। হ্যাঁ, মারছে, আমাকে মিথ্যা বলতে লাভ নেই, একটা থাপ্পড় দিছিল কি সে কথা নিয়ে জানো তো। আমাদের অফিসে বসে আমাকে একটা থাপ্পড় দিছিল, মানে চর থাপ্পড় দিছে, দুই একটা থাপ্পড় দিচ্ছে। মানে আমি এটাকে মিথ্যা কথা বানায় বলতাম। ও আমার অনেক মারে, ইচ্ছা মতো লাথায়, ঘুষি দেয়, নাক মুখ থেকে রক্ত বের করে, এটা মিথ্যা বলতাম। একটা থাপ্পড় দিলে বলতাম 5টা থাপ্পড় দিচ্ছে, জিততে বলতাম। তো আমি ওর নিজের কাকির নাম্বার নিই, ওর চাচতো ভাই রাহুল ওর মার নাম্বার নিই, নিয়ে ফোন দেওয়া বলি কাকে এরকম এরকম। তখন মানে আমি সব বানায় বলি যেটা সত্যি। আমি নিজের ভালো রেখে আমার হাজবেন্ডের শ্বশুরের কালারিং করি, এরকম এরকম বিয়ে করে ফালাই রেখা চলে গেছে। আমার শাশুড়ি ফোন দিলে আমার বকে, মানে আমি মিথ্যা কথা বলি। কিন্তু আমার শাশুড়ি কখনো আমার সাথে কিছু করে নাই, আর আমার শ্বশুরের সাথে আমার কখনো কথাই হয়নি। আমার শাশুড়ি সম্পর্কে আমি মিথ্যা কথা বানায় বলি, উনি আমার সাথে মাইনা নিবে না, উনি আমাকে খারাপ কথা বলে। যাই হোক, আমি যেদিন প্রথম মানে ওনাকে বলে, আমি বলি মাঝে মধ্যে ফোন দেওয়া বলে আমার শাশুড়ি কি করে। তো নয়নের আম্মা কাকি আমার বলতো তোমার শাশুড়িটা রান্না করতেছে, কি রান্না করে, আলু ভর্তা করে, পোয়া মাছ। মানে ওনাদের ঘরে সব খবর কি রান্না করে হইতে আমি নয়নের আম্মার কাছ থেকে নিতাম, কাকির কাছ থেকে। তারপরে ওনার একটা ভাইয়ের সাথে কথা বলতাম, উনি কখনো আমাকে কিছু বলে নাই, শুধু বলতো বিয়ে করছে কেন, একা একা এখন বুঝো, ধৈর্য ধরো, সব এইগুলো বলতো। তো নয়নের আম্মা কাকি বলে এটা রান্না করছে। নয়নের আম্মা কাকি কখনো আমার সাথে কাছে বদনাম করে নাই, কিন্তু অনেক কথা বলতে বলতে হাত পায়ে ধরলে বলতো দেখো মা তুমি তো অনেক বড় ভুল করে ফেলছো, ওর ফ্যামিলি আসলে ভালো না, ওদেরকে আমরা সবাই ভয় পাই। আমি বলি কেন কাকি? বলে ওদের ব্যবহার ভালো না। জানি না সত্যি কিনা মিথ্যা। তখন ওনার মানে এই বদনাম শুই না আমার যেন কেন কথা বলা ইয়ার আরো বাইরে গেছে, আরো সত্যি তথ্য বেড়ে গেল। সত্যি কিনা মিথ্যা সেটা ওনারা জানে, আর আল্লাহ তো ভালো জানে। বলতো রাসেল এটা করে, রাসেলের মা এটা রান্না করছে, ওইটা রান্না করছে, উনি আমাকে বলতো।
তো আমি বলি কাকি আমি তো দেশে আসতে চাই, আমি কি করব? বলে আসো আইসা দেখো একটা মেয়ে মানুষ, সবাই তোমার সাপোর্ট নিবে। তখন আমি বলি কাকি আমি গেলে কি আমার মানে মাইরা ফালাইতে পারবো, যেহেতু আপনাদের এলাকা? কয় না, মানুষ খুন করার কি এত সোজা, তুমি দেশে আসো, তোমার ইচ্ছা, আমি তোমার আসতে বলি না, তুমি কাজটা ঠিক করো না, ওরা ব্যক্তি ভালো না। রাসেলের এর আগে অনেকগুলো রিলেশন ছিল। কাকি এভাবে বলে। না বলি কাকি আমি তো করে ফেলছি, রিলেশন করছি, বিয়ে তো কাউরে করে নাই, বিয়ে তো আমারই করছে। কাউকে নিজে তোমার বিয়ে করছে? আমি বলি কাকি উনি তোমার বিয়ে করতে নারাজ ছিল, বিয়েটা আমি যেভাবে ওনার ফোর্স করি, বা লাস্টে একটা পর্যায়ে উনি মান সম্মানের ভয়ে আমার বিয়েটা করে। আমি বললাম, জিজ্ঞেস করি আমার শ্বশুর কেমন? বললো তোমার শ্বশুর যথেষ্ট পরিমাণ ভালো, তোমার শাশুড়িটা একটু কেমন টাইপের, ব্যবহার ভালো না, ওদের সাথে কেউ মিশে না, তালুকদার বাড়ির বদনাম ওরা, নয়নের আম্মা কাকিগুলো আমার বলে। তো বলতেছে, আমি বলি আমি কি করলে মানে কি বলে দেশ আসবে? বলে তুমি বরিশাল মুয়ে দেশে শুধু বলবো তালুকদার বাড়ি দেখবো, তোমাকে সবাই বাসা দেখাই দিছে। তখন ঠিকানাটা উনি আমার দেয় না, আমি কাকে আমি কিভাবে আসবো? তখন ঠিকানা যখন উনি আমাকে দেয় না, আমি ওর নিজের ভাবির কাছে যাই, সুমি ভাবি, ভাবি আমি তো এরকম এরকম দেশে যেতে চাই, আপনি কি বলেন? ভাবি আমাকে বলে, যাও সমস্যা কি? আমি বলে যাও সমস্যা কি? আমি বলি ভাবি আমি যদি ব্যাপারটা সবাইকে জানায় দিই, ওদের যেহেতু মান সম্মান বেশি, আমার হাজবেন্ডের বাবাদের মানে বাবার অনেক প্রতিষ্ঠান, ওর দাদাদের অনেক ভালো আর কি অবস্থা, সবাই চিনি ওদেরকে, অনেক প্রতিষ্ঠানের মালিক ওনারা। তো বলে সবাই চিনাই দিবে। আমি এখন আমার বল তুমি একটা কাজ করো। কি? আমি বলছি ভাবি মানে ওনার কাছে ফার্স্ট টাইম ব্যাপারটা শেয়ার করতে চাই, ভাবি আমি চাই রেডিও সেন্টারে যাইতে, মানে লাভ স্টোরি হয়তো, আমি চাই আমি লাভ স্টোরিতে গিয়ে কথাটা বলি, তাহলে হয়তো বা সবাই শুনবে, তাহলে কষ্ট করে আমার দেশে যাওয়া লাগবে না। তুমি ফার্স্ট আমাকে মানা করে থাক ময়না, দরকার নাই তোমার যাওয়ার, একটা মান সম্মানের ব্যাপার আছে তো। তখন আমি বলি না আমি চাই লাভ স্টোরিতে যাই। তখন উনি ফার্স্ট, আমি বলি যে হ্যাঁ আমি যাবো, দেখি উনি কি বলে। উনি ফার্স্ট আমাকে জিগাতলা নিয়ে আসে, এরকম এরকম তুমি রেডিও সেন্টারে গিয়ে সবার সামনে ব্যাপারগুলো খুইলা বলবা। উনি আমাকে লাভ স্টোরিতে আসার জন্য আগায় দেয় জিগাতলা পর্যন্ত, কিন্তু তখন তো আমি রেজিস্ট্রেশন এগুলো কিছুই হয় নাই। মানে ওনাকে আমি বলি, উনি আমাকে আগায় দেয় যে তুমি রেডিও সেন্টার যাবা। উনি আমাকে ফার্স্ট রেডিও সেন্টার যাওয়ার জন্য বা আগায় দেয়, তুমি রেডিও সেন্টারে যাও। যাই হোক, তারপরে অনেক ইয়ার পরে আমি বলি না আমি দেশেই যাই। এইটা কতদিন আগে যে রেডিও সেন্টারে যাওয়ার কথা এক আছে? এক দেড় বছর আগে। তখন 1 বছর, হ্যাঁ মানে উনি, আপনি তখন থেকে প্ল্যান করতেছেন যে আপনি রেডিওতে হ্যাঁ হ্যাঁ, মানে আমার যে জাল সম্পর্কে ওনার ভাবি আমাকে জিয়াদলা পর্যন্ত দিয়ে আসে যাতে আমি রেডিও সেন্টারে যাই। যাই হোক, পরে আমি বলি যে আমি বরিশাল যাব, কিভাবে গেলে ভালো হয় আসবে সেরকম, মানে উনি আমাকে ডিটেলস দিল, এইভাবে এইভাবে যাবা, এরকম লঞ্চে উঠবা, এরকম এরকম। তখন ওনার কাছ থেকে ঠিকানাটা নিয়ে আমি আবার কোহিনুর ভাবির কাছে যাই, ভাবি ঠিকানাটা কি ঠিক আছে, এভাবে এভাবে গেলে আমি রাসেলে পাবো? বলে যে হ্যাঁ এরকম এরকম যাবে, মানে আমাকে জায়গার নাম বলে, এই জায়গায় নাইমা তুই মানে এই ঘাটে নাইমা রাস্তার ওই পারে যাবি, ওই পারে একটা হল আছে, ওইখান থেকে তুই টেম্পো দুইটা বলবি তালুকদার বাড়ি যাব, তখন তোরা সবাই দেখাই দিবে। মানে কোহিনুর ভাবে আমাকে ওনার শরীরের কাছ থেকে ঠিকানা আনি, কোহিনুর ভাবে আমাকে শিওর করে যে হ্যাঁ এই ঠিকানা ঠিক আছে, শুধু একটাই ভুল, হলের সামনে নামবি, নাইমা তুই টেম্পোতে করে যাবি। যাই হোক, আমি যেদিন বরিশাল যাব আমার কাউকে জানাই নাই। তার আগের দিন আমার হাজবেন্ডের সাথে আমার কথা হয়েছে, আমি বলছি, মানে আমি বলি নাই আমি আসবো, মানে খুব ভালোভাবে এমনি কথা হয়েছে, নর্মালি কথা হয়েছে, এমনি জাস্ট লাস্টে ঝগড়া হয়েছে। তখন উনি আমার সাথে একটু তফাতফাতি করছে, মানে তখন ওই জিদটা মাথায় কাজ করে। তো আমি জিদ দিয়ে তার পরের দিন বরিশালের উদ্দেশ্যে রওনা দিই। এর আগে একবার যাওয়ার জন্য রওনা দিই, তখন আর যাই নাই। তখন বরিশাল যাওয়ার জন্য রওনা দেই। তখন লঞ্চে উঠি, লঞ্চে ওঠার আগে আমি আমার জালেরে ফোন দিই, সুমি ভাবি রে ভাবি আমি তো লঞ্চ চিনতেছি না, কোন লঞ্চে উঠবো? তখন আমাকে সুমি ভাবি বলে, আমার যা বলে একটা লঞ্চের নাম বলে যে তুমি এই লঞ্চে উঠো। তখন ওনার কথা শুই না আমি ওই লঞ্চে উঠি। তারপর উনি বলে যে লঞ্চে উঠে বলবা না যে রাসেল তালুকদারের বাড়ি যাবা, বা আমার হাজবেন্ডের নাম বলবা না। আমি বলি কেন? বলে তুমি যদি বলো ওরা তো এক নাম করা, সবাই চিনে যে রাসেল তালুকদার, তাহলে কেউ না কেউ ফোন দিয়া বইলা দিবে, সবাই চিনে এই পার ওই পার ঘাটের। তখন আমি কারো বললাম, আমি শুধু বলি যে বরিশাল মুরাদি যাওয়ার লঞ্চ কি এটা, মানে আমি নিজের কাছ থেকে শিওর হই। তো কোনোভাবে ওইটা আমি লঞ্চ উঠছে, আমার ভাসুর জানতে পারে, মিন্টু ভাই। তখন উনি আমাকে ফোন দেয় যে তুমি কই, মানে মিন্টু ভাই জানতো আমরা বিয়ে করছি, পরে ব্যাপারটা জানতে পারে, কিন্তু ওনার সাথে আমার কোনো কথা হয় নাই, যে তুমি কই। তখন আমি বুঝতে পারি যে আমার জাল হয়তো বা আমার ভাসুরকে ব্যাপারটা বলছে। এবার আমি বলি ভাইয়া আমি তো বাসায়। বলে আমি শুনলাম তুমি নাকি লঞ্চে উঠছো। আমি বলি না ভাইয়া এটা তো মিথ্যা কথা, কে বলছে? বলে তুমি যদি লঞ্চে উঠেও থাকো তুমি নাইমা যাও, তুমি দেশে যেও না, আমি তোমার সমস্যার সমাধান করে দিব, কিভাবে কি করা লাগে আমি দেখবো, যাতে সংসার তুমি করতে পারো, তুমি বরিশাল যাও না। কিন্তু আমি বলি না
আমি বলি ভাইয়া আমার তো যাওয়ার কথা ছিল, আমি যাই নাই, আমার ভয় করে একা একা গেলে যদি মেরে টেরে ফেলে, আমি এই জন্য যাই নাই। কিন্তু তখন আমি লঞ্চেরই কথা বলতেছি, বলে মিথ্যা কেন বলো, তুমি তো লঞ্চেই আসো। আমি বলি না ভাইয়া, বলে আমি আওয়াজ শুনতেছি, আমি বুঝি না, আমি সবসময় যাতায়াত করি। আমি বলি না ভাইয়া, আমি লঞ্চে না, আমি বাসায়। বলে আচ্ছা তাহলে না গেলে আমার কালকে আমার বাসায় এসো, দেখি আমার বাবার সাথে কথা বলে কি হবে কি করে, যেহেতু আমার ভাই ভুল করে ফেলছে। কিন্তু আমি লঞ্চে করে চলে যাই আমার শ্বশুর বাড়ি। পরের দিন সকালে গিয়া পৌঁছাই। এখন ওইখানে গিয়ে আমি একজনকে জিজ্ঞেস করি তালুকদার বাড়ি কোনটা, তখন উনি আমাকে বলে এরকম এরকম ঠিকানা দেয় ওইখানে। তো আমি সকালবেলা যাই, যাওয়ার পরে আমার হাজবেন্ডকে ফোন দেই যে আমি তো আপনার বাসার সামনে। বলে আমি তো ঢাকায়, তুই আমার কোন বাসার সামনে? আমি বলি মিথ্যা বলেন কেন, এরকম এরকম আপনার জুতা আছে, আপনার মার জুতা, আপনি আমাকে মিথ্যা বলতেছেন। বলে না সত্যি আমি ঢাকা, আমি কাছে হাতে থাকে না, আমি ঘরে আসতেছি। তখন উনি মানে মিথ্যা মনে করছে, মিথ্যা মনে করে উনি আমাকে দেখে উকি মেরা যে আমি দাঁড়ায় আছি। তখন উনি ফোন দিয়ে বলে ঢুকিস না ঢুকিস না, তুই দাঁড়া আমি আসতেছি। তো ভোরবেলা গিয়ে পৌঁছেছি, শীতের দিন তো, জানুয়ারি মাসে গেছি, কেউ আমাকে দেখে নাই। তো উনি নিয়ে আমাকে একটা সাইডে যায়, যা বলে মানে ফার্স্টে উনি থম হয়ে গেছে, উনি বিশ্বাসই করতে পারে নাই যে আমি এই কাজটা করতে পারি। তুই এই কাজটা কিভাবে করলি শাহিদা? আমার হাজবেন্ড আমাকে বলতেছে। তাহলে আমি বলি আমি মানে আমি করছি, ভালো হয়েছে আপনি আমার সাথে নয়ছয় করতেছেন, এই জন্য আমি করছি। তখন উনি মুখ থেকে বলে আমি তো কখনো বলি না আমি তো না সংসার করব না। আমি বলছি আপনি তো অনেকবার বলছেন। বলে আমি তো জিদ্দের মাথায় বলি, তুই বারবার আমাকে ফোন দিয়ে বিরক্ত করছ, আমি একটা কাজে থাকলে তুই আমার বিরক্ত বানায় ফেলছ, আমি জিদ দিয়ে বলছি। তখন আমি আয়সা পড়ছি, তখন আমি এখানে যে চিন্তা করি এখন আমি কিভাবে ঢাকায় ফিরে যাবো, আমি আয়সা ভুল করছি, আল্লাহ যদি কপালে লেখে সংসার হবে। উনি আমাকে নিয়ে একটু দূরে যায়, যে আমার শাশুড়িকে ফোন দেয়। তখন আমার শাশুড়ি বলে বলে মা ও তো আয়সা পড়ছে। তখন আমার শাশুড়ি বলে ও আয়সা পড়ছে, তো একটা কাজ কর, তুই ওরা নিয়ে বাসায় আইসা পর। মানে উনি মিথ্যা বলুন কেন, উনি বলছে যে তুই ওরা নিয়ে বাসায় আইসা পর। তখন আমার হাজবেন্ড যে রাসেল যে চল তোর আমার মা বাসায় নিয়ে যেতে বলছে, তুই আমার সংসার করতে আইসত নাই। তখন হঠাৎ করে আমি চিন্তা করলাম যে এত কি ঝামেলা, এখন এই লোকটা মানে মাইনা নিতে রাজি হয়েছে না। আমি মানে আমি একটু বেকা হয়ে গেছে, আমি যাব না। মানে এখন আমার চিন্তা আমি ঢাকায় ফেরত এসে পড়বো, অন্য কোনো চিন্তা নাই। ওনার কথা তুই আমার কাছে আইসো, তুই আমার কাছে আয়, তুই ঢাকায় কেন যাবি? আর আমি ঢাকায় যাবো না। এখন আমার নিয়ে উনি বলে তাহলে একটা কাজ কর, তুই আজকে থাক, থাইকা ঢাকায় চলে যা, আমি যাই আমার মায়ের না তোলে নিয়ে আসবো। তখন আমার শাশুড়ি আসছে আমার সাথে দেখা করতে, দেখা করে বলে চল আয়সা পড়ছো তো আমার পোলা সংসার করতে, আমার পোলা ভুল করছে, এখন তোর কত সাহস, তুই আয় এই পড়ছো, তাহলে সংসার কর, সমস্যা নেই, ঠান্ডা মাথা রেখে সংসার করবি, কোনো সময় ঝগড়া কাজিয়া করবি না, মারামারি তোরা করিস না। আমার শাশুড়ি আমার অনেক চেষ্টা করে তার বাসায় নেওয়ার জন্য, অনেকবার বলে চল চল চল, কিন্তু আমি যাই নাই, মিথ্যা বলে লাভ নেই। লাস্ট পর্যায়ে আমার শ্বশুর ফোন দেয়, দিয়া বলে মা তুমি আসো। তখন আমি বলি যে না আমি যাবো না, আমি ঢাকায় চলে যাবো। যাই হোক ওইখানে থাকি এক রাত। আমি নিজেই কেন জানি মানে নিজের মন ঘুরে গেছে, আমি আর যাবো না। মানে চিন্তা করতেছি হঠাৎ করে ওনারা যখন বলে আমাকে মেনে নিবে, আমি আর যাবো না, আমার মন ঘুরে গেছে যে না আমি আর যাবো না। কারণ আমার হাজবেন্ড আমার ঢাকায় দিয়া যায় আমার বাবার কাছে, দিয়া বলে আমার বাবা তখন জানে না, ওই ফার্স্ট আমার বাবা জানে যে আমাদের বিয়ে হয়েছে। আমি যখন গেছি বরিশাল রাত্রে, কেউ বলছে যখন আমার হাজবেন্ড আমার নিয়ে আমার বাসায় আসে, তখন আমার বাবা দেখে আমার লাঠি না দৌড়ে আসছে, তোর মতো মেয়ে দরকার নাই, বকা দিয়া তোর মতো মেয়ে দরকার নাই, তুই মরে যা, একটা মাত্র মেয়ে, তুই আমার কাছে বলতি তুই একা কাজটা কেন করলি, আব্বু এই কথা বলে। আমার হাজবেন্ড গিয়ে আমার বাবাকে পিছন থেকে জড়াই ধরে বলে যে থাক আঙ্কেল মাইরেন নলে, ওর ভুল হয়ে গেছে। তখন আমার আর ঘরে ঢুকতে দেয় না, কারণ আমার হাজবেন্ড তার কিছু বলতেও পারে না, যেহেতু মেয়ের জামাই। আমার হাজবেন্ড ঘরে ঢুকে ঢুকে, আম্মু বাসায় ছিল না, আমার হাজবেন্ড ঘরে ঢুকে ঢুকে দুপুরে খাওয়া দাওয়া করে, আম্মু আসে কাজ থেকে, খাওয়া দাওয়া করে, তখন আমার ডাক দিয়ে বলে আমার না শাহিদা তুই এদিকে আয়। তখন আমি যাই, মানে তখন আব্বু আবার লাঠি নিয়ে আমার দৌড়ে গেছে, তুই ঘরে ঢুকবি না, আমার তোর আমি তেজ্য করে দিছি। তখন যাই হোক খাওয়া দাওয়া করে আমার আমার হাজবেন্ড আমার এলাকায় রাইখে আসে, আর বলে তুই এখানে কষ্ট করে কয়েকটা দিন থাক, তারপর আমি তোরে উঠাই নিয়ে যাই, আমার বাবা মাই না। তখন আমার শাশুড়ির সাথে আমি যোগাযোগ করি, প্রায় মাঝের মধ্যে কথা বলি, মিথ্যা বলে লাভ নাই। উনি আমাকে অনেক বুঝায়, তুই থাক ধৈর্য ধরে থাক, তুই ধৈর্য ধরে থাক। উনি আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই, বা আমাকে কখনো আজ পর্যন্ত কখনো বলে নাই যে তুই আমার ছেলের সাথে সংসার করিস না, তোরে মাইনা নিব না। উনি আমার বুঝায়, হয়তো বা রাগের মাথায় দিয়ে একটা কথা বলতো কেন করলাম, কিন্তু কখনো বলে নাই মাইনা নিবেন। উনি আমাকে যথেষ্ট পরিমাণ বুঝায় যে মাইনা নিব, 2-4 মাস থাক। কিন্তু আমি মানে কেন জানি চিন্তা ভাবনা করলাম হয়তো বা ওনারা আমাকে মাইনা নিবে না, ওনারা গোপনে গোপনে চেষ্টা করতেছে আমার সাথে ছাড়াছাড়ি করা। রাহুলের মা কাকে ফোন দিয়ে বলে
যে তোমার কোনোদিন মাইনা নিবে না। কাকি আপনারে কে বলছে? আমরা তো একসাথে থাকি একই বাসায়, আমরা তো ব্যাপারটা বুঝি। পরে বলি কাকি আমি কি করতে পারি? তো বলে তুমি একটা কাজ করো, আমি তখন ঢাকায় এসে পড়ছি। কাকি আমি কি করতে পারি? তো তুমি একটা কাজ করো, কি আমি তোমার একজনের নাম বলি, তুমি তার সাথে যোগাযোগ করো, একমাত্র ওই ব্যক্তি পারে তোমার এই সংসারটা ঠিক করতে। বলি কে? বলে দিদার তালুকদার। আমি বলি কাকি নাম্বারটা দেন। ওই ফার্স্টে নাম্বারটা দিতে যাও, নাম্বারটা আমাকে দেয় না, হয়তো বা কোনো না কোনো কারণে। তখন আমি সুমি ভাবির কাছে যাই। সুমি ভাবি আমার বলে তুমি একটা কাজ করবে। আমি কি কই, যত ধরনের বদনাম আছে ওদের নামে বলবা, আর যতভাবে ছোট করা যায়। তখন আমি মানে কোন কারোর কাছ থেকে জানি দিদার কাকার নাম্বারটা নেই। ওদের এলাকায় একটা ছেলে আছে সাফাত, সাফাতের কাছ থেকে আমি মেসেঞ্জারে যোগাযোগ করে নাম্বারটা নেই। দিদার তালুকদার ওর চাচা লাগে, মানে এন্টি পক্ষ। তো সুমি ভাবির সাথে আমি কথা বলি। সুমি ভাবি আমাকে বলে তুমি একটা কাজ করবা, কি তুমি একটা মিথ্যা কথা বলবা। কি মিথ্যা কথা? উনি আমাকে জানি না কেন বলে, হয়তো বা আমাকে ছোট করার জন্য, না হলে আমার হাজবেন্ডকে ছোট করার জন্য। যদি বলে তোমার মা কি কাজ করে, বলবা তুমি বলবা তোমার মা মানুষের বাসায় কাজ করে, এটা বলতে বলছে। আমি বলছি আমি এটা কেন বলবো? হয় তুমি এটা বলবা, তাহলে তোমার প্রতি তো ওনাদের দয়া মায়া হবে। এখন আমি আসলে জানি না সত্য কিনা মিথ্যা। আমার আম্মু আসলে কমিশনার অফিসে চাকরি করতো, আমাদের এলাকার সেলিম কমিশনার অফিসে চাকরি করতো। তখন উনি আমাকে এই মিথ্যাটা বলতে বলে, এই মিথ্যাটা বলে তোমার ভালো হবে, তোমার প্রতি দয়া মায়া হবে, তুমি এই মিথ্যাটা বলবা। তখন আমি ওনার কথা শুনে মিথ্যাটা বলি যে হ্যাঁ আমার মা মানুষের বাসায় কাজ করে। আমি ওনার কথাটা শুনেই কথাটা আমার মাকেও ছোট করি, তখন আর তো কিছু মাথায় ছিল না। আমার আম্মার আমি ছোট করি, দিদার কাকারে ফোন দেই, কাকা সব ঘটনা খুইলা বলি। এখন ওনার যে এন্টি পকেট আমি যাই নাই, ফোন দিছি। আমার বলছে উনি সব সমস্যার সন্ধান করবে, ওনার সাথে আমি প্রায় কথা বলতাম। এখন বলে রাসেল কি যৌতুক টৌতুক তোমার কাছে চায়? আমি বলি, না কাকা যৌতুক তো কখনো চাই নাই। এমনি আমার আম্মারে বলছে আমি ব্যবসা বাণিজ্য করি না, বলে আমার নিতে সময় লাগবে। আমার বলে কাকা, মানে ওনার মনে মনে রাগ ছিল যে আমার হাজবেন্ডের রাসেল কিভাবে হেনস্থা করা যায়। যেহেতু নাম ডাক ভালো, ওর কথা সবাই শুনতো, ও আবার একটু মানে মুখের উপর ঠাস ঠাস করে কথা বলতো। এখন কোনো কারণ খুঁজে পাইতেছে না, লাস্টে আমার একটু হিসেবে ইউজ করলো। মানে আমার দিয়ে যত ধরনের হেনস্থা করা যায়, আমার সব কাহিনী আমি সত্যি মিথ্যা দিদার কাকার কাছে বানা বললাম, কাকা এরকম এরকম আশয় বিষয় সত্যি মিথ্যা বানা বলছি, আমার হাজবেন্ডের ছোট করছি। আমার হাজবেন্ড একটু খারাপ ছিল, মানে আমার সাথে কথা বলতো না। মানে উনি বলতো যে আমি তোর নিয়ে সংসার করবো না, জানি না সত্যি কিনা, হয়তো আমার প্রতি বিরক্ত হয়ে বলতো, এটা ওনার দোষ ছিল। আবার যদি ঢাকায় আসতো, দু একটা কথা কত কিলো একটা চট থাপ্পড় মাঝে মধ্যে দিত আমারে। তখন আমি মানে অনেক কান্না করতাম যে আমি কারো বলতেও পারতাছি না, আমার শাশুড়ির ফোন দিয়েও বলতে পারতাছি না। ফোন দিয়ে বললে বলবে একা একা কেন বিয়ে করছো, দেখা করো কেন, আমি 6 মাস সময় দিচ্ছি, 6 মাস পরে তোমার আমি নিয়ে যাই। আর আমি কাউরে বলতে পারতাছি না। ওই মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়ে একটা অন্যায় করলে একটা থাপ্পড় দেয়, একটু বকা দেয়, এই। তখন দিদা কাকা বলতেছে তুমি একটা কাজ করো, তুমি রাসেলের বিরুদ্ধে মামলা করো। কি মামলা? বলবা রাসেল আমার কাছে 10 লাখ টাকা যৌতুক 10 লাখ আর বেশি বলতে বলছে, এত টাকা যৌতুক চাইছে। আর আমি বলতাছি আচ্ছা আমি এটা করব যাতে উনি আমার সাথে সংসার করে। তুমি একটা কাজ করো, কি তুমি বলবো আমার মার মানে মার দরকার শরীর কাইটা ফেলছে, ইচ্ছা মতন মারছে, যৌতুক মামলা দিবা, নারী নির্যাতন মামলা দিবা, তারপরে বলবা তোমার জোর করে বিয়ে করছে, মানে 4-5টা মামলা দিতে বলছে আমার হাজবেন্ডের বিরুদ্ধে। মানে ওনার যে খায়স, আমার হাজবেন্ডের প্রতি রাগ, উনি চাইছে আমার টোপ হিসেবে ব্যবহার করে, মানে ওনার রাগটা মিটানোর জন্য। তখন তো আমি মানে ওনারা যা বলছে ঠিক আছে আমি সব ধরনের মামলা দিব। কিন্তু আমার প্রায় ফোন দিতে, আমি ফোন দিতাম, শুধু বলে মামলাই করো মামলাই করো। কিন্তু আমি কেন জানি সাহস পাই না। আমি শুধু আমার হাজবেন্ডের ফোন দিয়ে বলি আমি পুলিশের কাছে যাবো, র্যাপের কাছে যাবো, এইটা ওইটা বলি। ওনারা কেন জানি সাহস পায় না। আমার শাশুড়ি একদিন ফোন দিছে, উনি জানতে পারছে আমি হয়তো বা সবার সাথে কথা বলি। বলে তোরা কি সবাই সংসার করাইবো? করাইলে আমার ছেলে সংসার করবো, রিজিকে থাকলে হইব, না থাকলে হইব না, 5 ওয়াক্ত নামাজ পড়বি, তুই কারোর সাথে কথা বলিস না। আমার শাশুড়ি আমার বলে যোগাযোগ করিস না, আনলে আমরাই তোরা মানুষ সবাই কি একটা কথা প্রবাদ আছে, তাল দিব কেউ মিঠা দিব না। আমার শাশুড়ি মানে ভালোভাবে এভাবে বুঝায়, কিন্তু আমি ওনার বুঝছই না। আমার মানে তখন আমার মাথায় কাজ করে আমার এনে সংসার করবে না, ওনারা ভিতরে ভিতরে কি যেন একটা করতেছে। তো এমন করে আমি দিদার কাকার সাথে কথা বলি। একদিন দিদার কাকা ওই রাসেলের একটা ভাই আছে নয়ন তালুকদার, ওরে দিয়া ফোন দেওয়া হয়। তো ওরে দিয়ে আবার ফোন দেওয়া বলতেছে, আমি বলি হ্যাঁ কে? আমার ফোনে তো কথা রেকর্ড থাকে, কে কি বলছে সব রেকর্ড আমার ফোনে। বলে আমি আপনার একটা শুভাকাঙ্ক্ষী। আমি বলি নাম কি বলেন? নাম বলা যাবে না। বলে রাসেল কি আপনার হাজবেন্ড? না বলি, আমি বলি কোন রাসেল? বলে বরিশালের রাসেল তালুকদার মুলাদি। আমি বলি হ্যাঁ উনি আমার হাজবেন্ড। বলে আপনার কি একসাথে থাকেন? বলছি না আমরা একসাথে থাকি না। বলে উনি কোথায় জানেন? আমি বলছি হ্যাঁ বরিশাল।
বলে উনি আমাকে বলে, তো আমি অনেক তো সোজা পথে হাঁটছেন, এবার একটু বাঁকা পথে হাঁটেন। কি বাঁকা পথে হাঁটবো ভাইয়া? আমি যা যা বলি সেটা করতে পারবেন? মানে দিদার কাকা কথাগুলো নয়ন তালুকদারকে শিখাই দিছে। মানে আমার যখন বইলা কাজ হইতেছে না, তখন নয়ন তালুকদারে শিখাই দিছে ওর চাস্তো ভাই। তখন নয়ন ভাই আমার ফোন দা বললো, বলে এরকম এরকম আপনার কথা আশেপাশে সবার কাছ থেকে শুনছি, আপনার ঘটনাগুলো আপনি সবাই বলছেন, তো আপনি একটা কাজ করেন, আপনি বলবেন যে আপনি কনসিভ করছিলেন, আপনার হাজবেন্ড রাসেল তালুকদার আপনার বাবু বেবি নষ্ট করে দিছে। তখন আমার কথা রেকর্ড এখন আমার ফোনে আছে, আমি শোনাইতে পারি চাইলে। তখন আমি মানে রেকর্ডিং ও হইতেছে, তো মানে তখন আমি বলতেছি যে না, এটা তো মিথ্যা কথা। বলে সংসার করতে হলে সত্যি মিথ্যা বানায় বলতে হয়, আপনি বলবেন আপনি কনসিভ করছিলেন, বেবি নষ্ট করে দিছে। তখন বলে আচ্ছা আমি বলবো। বলে বলবেন ও আপনার কাছে অনেক টাকা যৌতুক চাইছে। আমি তখনও বলি ভাই আমি এটা কেন বলবো, আমি আজকে সংসার করলাম মিথ্যা কথা বলে, উপরওয়ালা তো ঠিকই দেখছে। তখন উনি বলে, কয় আল্লাহ বিল্লাহ তো অনেক করছেন, সোজা কথা অনেক চলছেন, কোনো কাজ হয় নাই, অনেক ইয়া করছেন, এখন একটু আমার কথাটা শুনেন, তেরা বাঁকা পথে চলেন, দেখবেন কাজ হয়ে গেছে। তো নয়ন তালুকদার আমার বলে যাতে আমি যৌতুকের মামলা দেই, নারী নির্যাতন মামলা দেই, বেবি নষ্ট করাইছে, মানে মার্ডার মামলা, এরকম অনেক উল্টাপাল্টা কথা বলতেছে। তখন আমি বলতেছি হ্যাঁ, আমি বলছি যে আমার কাছে তো যৌতুক চায় নাই, বা আমার বেবি নষ্ট করে নাই, মারধরও করে নাই, চর্থাপুর দিয়ে একটা সব হাজবেন্ড ওয়াইফের ভিতরে হয় রাগারাগি হইলে। তো উনি আমার অনেক ফোর্স করছে যাতে ব্যাপারটা করি, একটা পড়তে গিয়ে মানে আমার ব্রেন ওয়াশ করছে, সুন্দর করে আমার পয়েন্ট টু পয়েন্ট বুঝাইছে এভাবে করলে আপনার সংসার হবে। তখন আমি রাজি হই যে হ্যাঁ আমি এটা করব। তখন আমি মানে সবার সাথে যোগাযোগ করি এলাকার, এরে বলি ও আমার বেবি নষ্ট করেছে, ওরে ফোন দা বলি ও আমার মারছে, আরেকজনের ফোন দা বলি ও আমার মানে যৌতুক চাই, মানে মিথ্যা কথা বলি ওনার সম্পর্কে, সব ধরনের হেনস্থা আমি করি। কিন্তু আসলে তো এগুলো কিছু না। আর উনি শুধু শুনে, আর উনি শুধু আমার ফোন দা বলে তোর বিচার আল্লাহ করবো। ওনার যে দোষ নাই অবশ্যই আছে, উনি আমার বিয়ে করে আমার সাথে খোঁজ খবর নিত না, যোগাযোগ করতো না। যাই হোক, মানে শুধু একটাই কথা বলতো, তোর বিচার আল্লাহ করবো, দেখি তুই কতদিন করতে পারোস। তেমন করে দিন চলতেছে। এখন পাশের মানে এক ইয়ের নাম্বার নিলাম আমি। ও দিদা কাকার সাথে আমি কথা বলি, কাকা কিভাবে কি করলে আসলে ভালো হয় ব্যাপারটা। তোমার আমি একটা নাম্বার দিই, তুমি ওই নাম্বারে যোগাযোগ করো। ওই নাম্বারে যোগাযোগ করলে কি হবে, উনি আমারে বলতেছে এটা হচ্ছে একটা মিডিয়ার নাম্বার। উনি আমারে বলতেছে একটা মিডিয়ার লোকের নাম্বার, তুমি ওনার সাথে যোগাযোগ করো, আমি যা যা শিখাই দিই সেই সব মিথ্যা কথাগুলো বলবা। এরা যদি তুমি মিডিয়ার সামনে প্রচার করতে পারো, সবাই জানে না যে ওর কুকীর্তির কথাগুলা, তখন ও তোমার সংশয় করবো। তখন আমি বলি কুকীর্তি কি? কয় তুমি যদি এত সাধু সাজো তাহলে আমার সাথে যোগাযোগ করো না, কথা বলো না আমার সাথে, যেভাবে বলি সংসার করতে চাইলে ওইভাবেই। তখন আমার মাথায় ছিল সংসার করতেই হবে, বিয়ে করে ফেলেছি, আমার ভালোবাসা ছিল অতিরিক্ত ওনার প্রতি। কারণ উনি যদি বলতো এখন সকাল, আমার কাছে তখনই সকাল। উনি যদি বলতো বাসা থেকে বের হবি না, বের হইতাম না, মানে আমার ভালোবাসা ছিল অতিরিক্ত, ওনার আমার প্রতি কোনো ফিলিংসই ছিল না। তো উনি আমাকে বলে এরকম এরকম ওনার সাথে যোগাযোগ করবা, ওরে তো এইভাবে সাহায্য করা যাবে না রাসেল রে। কিভাবে? বলে তুমি একটা কাজ করো, তুমি ওর দাদার নাম বলবা সবার সামনে, এক নামে যারা সবাই চিনে, ও দাদার নাম বললে এলাকার সবাই শিওর হবে যে হ্যাঁ এটা আমাদের রাসেল। তখন আমি সবার সামনে বলি যে এরকম এরকম এই তালুকদারের নাতি। তখন মানে এই জিনিসটা উনি আমাকে শিখা দেয়, এই জিনিসটা নিয়ে উনি আবার ক্যাচাল করে যে রাসেলের বউ কেন আমার ইয়ের নাম বললো সবার সামনে, এই তালুকদারের নাম বললো, জমশেদ তালুকদার বা যাই হোক, সবার সামনে কেন বললো। এখন মানে এখন এই ব্যাপারটা নিয়ে সবাই ঠাসতেছে যে তুমি এদিকে ওদিকে যা উল্টাপাল্টা কাজ করবা, তোমার জন্য আমার পুরো গোষ্ঠী তালুকদার বাড়ি সবাই হেনস্থ হইতাছে, কিন্তু শিখাই দিছে উনি যাতে আমি ওনার দাদার নামটা বলি। তখন উনি আমাকে বলে ওর এইভাবে সাহায্য করা যাবে না, ওর সাহায্য করতে হইলে মিডিয়ার লোকের সামনে আনবে যাতে সবাই জানে। কিন্তু আসলে তো ক্ষোভটা ওনার ওনার প্রতি, আমার ইউজ করতেছে। আর আমি ভালোবাসা, আমার সংসার করতে হবে, ভালোবাসি, ওনার না পেলে আমি বাঁচবো না, হাত কাটি, এটা করি বিষ খাই আবিজাবি সব করি। তখন উনি আমাকে একটা নাম্বার দেয়, এই নাম্বারে যোগাযোগ করবা, হাতটা ওর বাবা মার উপরে দিতে হবে। আমি বলি কেন, ওর বাবা মা আমার সাথে কি করছে? ওর বাবা মা তো আমার সাথে, আমার কাছে যথেষ্ট ভালো ব্যবহার করছে, ওনারা কখনো বলেনি মাইনা নিবে না। বরঞ্চ আমি শুনছি ওনারা আমার হাজবেন্ডে বুঝায় যে ও একটা মেয়ে, যেমনি হোক বিয়েটা করছো, সংসার কর। সবাই তো মানে অনেক আশা নিয়ে বিয়েটা করে। তো এরকম উনি আমাকে একটা নাম্বার দেয়, বলে ওরে শায়েস্তা করতে হলে ওর বাবা মার উপরে তোমার হাত দিতে হবে, তাছাড়া তুমি কোনোদিন ওরে ধরতে পারবে না। ওই একটা টাউট বাটপার দিদার তালুকদার আমার এই কথা বলে, ও বাটপারের অনেক উপরের লেভেলের, তুমি এটা করতে পারবে না, ওর সাথে সংসার করতে পারবে না। তখন আমি নাম্বারটা নেই, আমি চিন্তা ভাবনা করি এটা করি। তখন আবার আমি চিন্তা ভাবনা করলাম আমি যদি মিডিয়ার সামনে যাই, শুধু তো ওনারে না আমারও সামনে আনবো, তখন আমার বাবা মা কইছে দাঁড়াইবো, আমি একটাই মেয়ে, আমাদের আগে পরে কেউ নাই, তখন আমি মিডিয়ার লোকের সামনে যাই না।
তখন আমি ওনাকে বলি, কাকা আমার যেমনি হোক আপনার হাত পায়ে ধরে আপনি আমার সংসারটা জোড়া লাগা দেন। তখন উনি আমাকে বলে, আচ্ছা দিতে পারি, তুমি একটা কাজ করো, কি মানে ওনার সাথে একটা টাকার কন্টাক্টে আসি আমি। উনি আমাকে বলে আমাকে কিছু টাকা দিও, এইভাবে বলে, কিছু কত সেটা মিন করে না, কিছু টাকা দিও, আমি যেইভাবে পারি তোমার ওর ঘরে ঢুকাই দিয়ে আসবো, তারপরে রাসেলের বাপেরও ক্ষমতা নাই যে তোমার ঘর থেকে বের করবে, যেহেতু উনি প্রভাবশালী একটু, দুজন এন্টি পক্ষ। তখন কত টাকা, তখন উনি আমাকে প্রস্তাব দিল 1.5 লাখ টাকা দেওয়ার। তখন আমি বললাম 10-20 হাজার টাকা হয় আমি ম্যানেজ করে দিতে পারি, ফ্রেন্ড বাবা মার কাছ থেকে সত্যি মিথ্যা বইলা, তো আমি 1.5 লাখ টাকা কিভাবে আপনারে দিব। বলে জানি না, 1.5 লাখ না পারলে তোমার 1 লাখ টাকা দাও, আমি যেভাবেই পারি আসলে ধৈরা বাইন্দা তোমার সংসার করাই দিব। মানে আমার মাথায় ইন্টুইশন একটাই, সংসার করতেই হবে, ভালোবাসি থাকতে পারুম না, ওনারা না দেখে থাকতে পারুম না, কথা না বলে থাকতে পারুম না, হাত কাটি এগুলো করি, তখন ওনার সাথে কন্ট্যাক্ট আসি। এখন 1.5 লাখ টাকার কথা শুনে আমি পিছিয়ে যাই, যে আমি তো 1.5 লাখ টাকা দিতে পারবো না, 10-20 হাজার টাকা হলে একটা কথা ছিল। তখন উনি অন্য একজনের আমার ফোন দেয়, নয়ন বাইরে আমার ফোন দেয়, দেওয়া কথা বলায় যাতে আমি টাকা দিই, কন্ট্যাক্টে আসি, এটা করি ওটা করি, যোগাযোগ করি ওনার সাথে। আবার আমি এখন একদিন বলে তুমি বরিশাল আসো, দিদার কাকা আবার বলতেছে আমারে, কাকা আমি বরিশাল কেন যাব, তুমি আবার বরিশাল আসো, ওই 1.5 লাখ টাকা নিয়ে 1 লাখ টাকা নিয়ে আমি তোমার ওর ঘরে ঢুকাই দিব। তখন আমি বলছি, আমি যে প্রথমে যে বরিশাল গেলাম, প্রথমে তো সব সমস্যার সমাধান না, নিশ্চয়ই অনেক ভেজাল হবে, একটা মেয়ে আবার প্রথমে একবার আসছে কেউ জানে নাই, আবার বরিশাল চলে গেছে একা একা, তো নিশ্চয় অনেক ভেজাল হবে। বলে আমি বলতেছি আমি যাই প্রথমে আশ্রয় নিবো কই? আমি যে ভোরবেলায় যাবো বা সকালে না দিলে রাত্রে যা পৌঁছাবো, আমি আশ্রয় নিবো কই? বলে তুমি তোমার মেয়ের মতো তোমার আমার বাসায় রাখবো, আমার ওয়াইফ আছে, আমার সন্তান আছে, ওদের সাথে তোমার আমি রাত্রে ঘুমাইতে দিব, তুমি ব্যাপারটা কাউরে বলবা না। তখন মনে সাহস পাই যে দিদার কাকার বাসায় গিয়ে থাকবো। তখন বলে তুমি মামলা করো, আমি বলি আমি তো ঢাকায় বসে কিছু করতে পারবো না, তুমি ঢাকা থেকে মামলা করো, মামলাটা ট্রান্সফার করে আমি বরিশাল নিয়ে আসতেছি, পুলিশের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তো তো আমি ওনাদেরকে বললাম যেভাবে যা করা যায় আমি রাসেল অ্যারেস্ট করাইতেছি বা ওরে হেনস্থা করতেছি যাতে তোমার বাধ্য হইয়া ও আনে। তো একদিন আমার ফোন দিছে একজন, দিয়া বলে যে আপনি যে কাজগুলো করতেছেন এগুলো তো আসলে ঠিক না। কেন ঠিক না? বলতেছে যে দিদার তালুকদারের সাথে তো রাসেল তালুকদারের সাথে অনেক দিনের শত্রুতা, এটার উনি জাস্ট টপ হিসেবে আপনার ইউজ করতেছে, ইউজ করে এই কাজগুলো করতেছে, আপনি কিন্তু ভুল করতেছেন। তবে হ্যাঁ, রাসেল যা করছে সেটা ভুল, ওরও কিছু ভুল আছে, ওর যে ভুল নাই তা কিন্তু না। তখন আমি চিন্তা করলাম আচ্ছা দেখি এই জিনিসগুলা ইউজ করে কি করা যায়। তখন আমি যার সাথে যা কথা হইতো, মানে আমার হাজবেন্ডের সাথে কথা বললাম, এভরিথিং কথাগুলো রেকর্ড করে রাখতাম যাতে পরবর্তীতে কেউ পাল্টি খাইতে না পারে। দিদার তালুকদার আছে, নয়ন তালুকদারের মা, সবার কথা আমার ফোনে রেকর্ড, কোহিনুর ভাবি সবার কথা, সুমি ভাবি, রেকর্ড, অটো রেকর্ড করে রাখতাম কল, প্রয়োজনীয় কথাগুলো রেকর্ড করে রাখতাম যাতে কেউ পাল্টি খাইতে না পারে, কারণ পাল্টি খাইতেই পারে যদি আল্লাহ না করে কখনো ডিভোর্সটা হয়ে যায়, তখন আমার কালা লিঙ্ক বানিয়ে দিবে। তো আমি বুদ্ধি করে সবার কথা রেকর্ড করতাম। তো আমি একদিন আমার শাশুড়ি আমি নিজ থেকে ফোন দিই, দিয়ে বলি মা কি করেন? কয় কি করুন? পরে আমি কইছি কারোর সাথে যোগাযোগ করিস না, তুই সবার সাথে যোগাযোগ করো, যোগাযোগ করে দেখ সংসার করতে পারোস কিনা। যে জায়গায় আমি তোরে কইছি যে আমি তোরে বউ হিসেবে মাইনা নিমু, আমি তোর আনুম আমার কাছে, সে জায়গায় তুই কেন যোগাযোগ করস? আমি তো এখনো শিকার যাই যে হ্যাঁ আমি তোরে আনুম বউ হিসাবে। আমার পোলায় রাজি হয় না, কারণ একটাই, তুই সবাই জানাইস, নাহলে আমার পোলাও তোর না সংসার করতো। তোরা দুজন আমি আইনা দিব, তারপরে কেমন সংসার করার লাগে তোরা দুজন সংসার করবি, ঝগড়া কাইজা মারামারি কিছু করবি না, মিল্লামিশা তোরা সংসার করবি। আর তোরা যে আমি আনুম, আমার পোলা হন তোরা আনতে নারাজ, একটাই কারণ তুই সবাই জানাই দিস, রাগারাগি করস, মান সম্মান নষ্ট করস, তুই সত্যি মিথ্যা বানায় বলস। আমি যখন আমার ভুলগুলো স্বীকার করতাম তখন আমি কথা রেকর্ডিং গুলো বন্ধ করে রাখতাম, অন্যদের সাথে কথা বলে আবার ওই সময় রেকর্ডটা চালু করতাম, নিজের ভুলগুলো রেকর্ড করতাম না। আমি যে তোর আয়না দিমু, তারপর যে তুই আবার এমন উল্টো বললে কিছু করবি না, তুই হাত কাটবি না, তুই মানে আমার শাশুড়ি মা অনেক ভয় পাইত আমি যে হাত কাটতাম এগুলাই, তুই যে উল্টা পাল্টা কাজ করবি না, এটার ইয়া কি, তুই তো এমন করতে পারস, তখন তো আমরা সবাই ফাইসা যাবো, দেখ মা তুই এগুলো করিস না। মানে উনি সবসময় আমার বুঝাইতো। আর আমার শ্বশুরের কথা একটা, উনি কথা বলি নাই, উনি বলতো যে পাশ থেকে যে হ্যাঁ ওরে মাইনা নিব, সমস্যা নেই, ও তো খারাপ কিছু করে নাই। তো একদিন আমার একটা লোক ফোন দেয়, সোহাগ তালুকদার, ওর কেমন একটা ভাইও লাগে চাচাও লাগে। ফোন দেয়া বলতেছে আপনি কি, আমার একটা আইডি ছিল মাসাবা, ওই আইডিতে মাসাবা, হ্যাঁ রাসেলের বউ? বলছি হ্যাঁ। ময়না আপনার একটা ছবি দেন তো। তো আমি ওর একটা ছবি দেয় আমার,
মানে ওর একটা হুজুর টাইপের দেখুন, আর আমি একটা ছবি দিই, উনি ছবি দিয়ে একটা লাভ রিয়েক্ট দেয়, এটা আমার পছন্দ না, আমি সাথে সাথে ছবিটা রিমুভ করে দিই। তো আমার সোহাগ তালুকদার সাথে আমার আশার বিষয়ে কথা বলে, একদিন সোহাগ তালুকদার আমার মানে সবাই ওনাদের দোষ বলে, বলতেছে ওনারা লোক ভালো না, আপনি একটা কাজ করেন কি, আমি আপনার একটা নাম্বার দিই, একটা হুজুরের নাম্বার, কে যেন একটা হুজুর, কি নামটা মনে নাই, আপনি হুজুরের সাথে যোগাযোগ করেন, ওনারা সবাই পীর হিসাবে মানে। তা আমি বলছি হুজুরের সাথে যোগাযোগ করে কি হবে, বলে তাবিজ টাবিজ আইনা দিই, তাবিজ আইনা দিলে কাজ হবে। সোহাগ তালুকদার আমার এই কথাটা বলে, যে তাবিজ আইনা দিলে কাজ হবে, আস্তে আস্তে কাজ হবে, একটু টাকা পয়সা বেশি লাগবে। তখন আমি বলি আচ্ছা আপনি নাম্বারটা দিন। বলে নাম্বারটা তো দিতে পারবো না, আমি হুজুরের সাথে কথা বলে আপনারা জানাই। তখন সোহাগ তালুকদার পরের দিন আমার ইমুতে ফোন, ফেসবুকে ফোন দেয়, মেসেঞ্জারে দিয়া বলতেছে, ও ইলিয়াস হুজুর, আসলে হুজুর তো কাজটা করতে রাজি না কেন, রাসেল তো ওনার খুব মানে শ্রদ্ধা করে, আর রাসেলের ব্যক্তি ভালো না, এই জন্য ইলিয়াস হুজুর নাম শুই নাই মানা করে দিছে যে না, রাসেলের কোনো কাজ আমরা করব না। তখন উনি আমার সাথে কিছু মানে খারাপ, মানে বলতে কি উনি আমার বলে আমি এটা প্রেম করবো, এরকম ওনারা কিছু বলে। এটা আবার আমি বুদ্ধি করে স্ক্রিনশট নিয়ে রাখি কথাগুলো, উনি যে রং করছে, স্ক্রিনশট নিয়ে রেখা আমি আমার হাজবেন্ড মেসেঞ্জারে দেই। তখন উনি হয়তো বা জিজ্ঞেস করে না, যেন আমার শাশুড়ি জিজ্ঞেস করে, জিজ্ঞেস করার পরে উনি অস্বীকার যায়। তখন আমি আমার বাবা মার সাথে আমাদের বাড়িতে বেড়াইতে গেছি, মানে বাবা তো আমার দেখতেই পারে না, দুই চোখ সহ্যই করতে পারে না, কি করে না করে আমি যে ঘরে আছি ওটা উনি জানেই না, এমন একটা সিন, কথাই বলে না, কি ঘরে থেকে কেউ কারোর সাথে কথা বলি না, আমিও কথা বলি না। মা প্রায় বলতো তোর বাবার সাথে কথা বল, কথা বললে কি তুই ছোট হয়ে যাবি, মানে আমি বলতাম না কথা, আমি একটা ভুল করছি, বাবা মা এমন করবো কেন, বাবা মা আমার শুধরে নেক বা কি করলে ভালো, বাবা মা দেখুক, ওনাদের সাথে বসুক, আমার বাবা মারও কিছু দোষ আছে, মানে উনারা আজ পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে নাই, যেহেতু আমরা মেয়ে পক্ষ, ওনাদের উচিত ছিল একটু নিচা হওয়া, যে যেভাবে বুড়া করছেন বেয়াই বা কি করা যায়, কিন্তু ওনারা আজ পর্যন্ত কথা বলেনি, বরঞ্চ আমার শাশুড়ি আমার শ্বশুর আমার বাবা মার কাছে আয়সা ছোট হয়েছে, কি করা যায়, আমার বাবা এখনো মানে নিজের উচ্চায় রাখে, মনে হয় উনি মেয়ে পক্ষ ছেলে পক্ষ, কথা বলে না, ওনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে সমাধান করার জন্য কিভাবে আমার এই মাইনা নেওয়া যায়। আমার শাশুড়ি এর পর্যন্ত বলছে যাতে কেউ বলতে না পারে একা একা বিয়ে করছো, আমি যা তোরে আনুম দুই চারজন লোক নিয়া, যাতে তুই উপরে থাকস আমার ছেলে উপরে থাকে। যাই হোক, এমন করে আমি দেশে যাই, দেশে যাওয়ার পরে আমার শাশুড়ি কিনা আমার ফোন, আমি ফোন দিছি খোঁজ খবর নেওয়ার জন্য, আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ নাই, আমি ফোন দা বলি মা কেমন আছেন আশায় বিষয়ে। তখন সোহাগ তালুকদার ওনার পাশে ছিল কিনা আমি জানি না, তখন সোহাগ কথায় 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 সোহাগ তালুকদারের নাম উঠছে। তো সোহাগ তালুকদারের নাম উঠছে, তখন আমার শাশুড়ি আমার জিজ্ঞেস করছে সোহাগ তালুকদার তোরে কি কি বলছে। তখন আমি বলি মা অনেক কিছু বলছে আমার এমন। তখন বলে তুই মানুষের কথা তো শোনাস কে, তুই যদি ভালোই হইতি, মানুষের কথা কোনটি না, তুই ধৈর্য ধরতি, 5 ওয়াক্ত নামাজ পড়তি, রোজা রাখতি, তুই তো আসলে ভালো না, তাহলে আমি কোন বিশেষ আনি ক। পরে যাই হোক আমি বললাম মা সোহাগ তালুকদার এটা ওইটা বলছে। তখন সোহাগ তালুকদারের বাবা মনে হয় নাকি শ্বশুর আমি জানি না, মুরব্বী একজন পাশ থেকে চিৎকার দেওয়া বলে, এই মেয়ে তোরে যদি পাই তোর ইচ্ছা মতন থাপড়ামো, আমারে বলে। তখন আমার মাথায় আর কাজ করে না, উনি আমার শ্বশুরবাড়ির লোক, আমার কথা ওনারা অন্যায়ও করছে, এবার আমার কাছে দোষ চাপা দিতেছে। তখন আমি আবার উল্টা পাল্টা বলি যে আপনারা এমন করেন কেন, আমার কাছে তো প্রমাণ আছে। তখন মানে সোহাগ তালুকদার অনেক রাব ব্যবহার করে আমার সাথে, খারাপ একটা কথা বলে, মানে বকা না অন্য কিছু বলে। তখন আমি বলি আমার কাছে তো প্রমাণ আছে স্ক্রিনশট, তোর কাছে কি প্রমাণ আছে, তুই ধুয়ে দিয়ে পানি খা না জানি কি একটা বলে। কিন্তু আমার হাজবেন্ড তো জানে কথাগুলো সত্যি, কারণ আমি মিথ্যা বলতে পারি, স্ক্রিনশট তার মিথ্যা বলে না, কথার রেকর্ডিং তার মিথ্যা বলে না। তখন আমার হাজবেন্ডের দেখায় দেখেন সকাল করে এগুলো আমার বলছে, উনি দেশেই, আমি মেসেঞ্জারের সাথে বলি কাছে প্রমাণগুলো তুই রাইখা দে, কোন একদিন কাজে লাগবো, তুই খারাপ আসার ভালো আছিস, তো আমার বউ কেন সকাল তোর এই কথাটা বলছে, আমি কি আপনার তো খুশি হওয়ার কথা, আমার সাথে খারাপ ব্যবহার করছে আমার হাজবেন্ডে। তখন হাজবেন্ড আমার বলতেছে আমি খুশি হবো কেন, তুই খারাপ আস আর ভালো আস, তোর সাথে তো আমার এখনো ডিভোর্স হয় নাই, তুই তো আমার বউ, কেন আরেকটা পুরুষ মানুষ তোরে বকা দিব, তুই তো আমার বউ, আমার কষ্ট লাগে না। আমার শাশুড়ি বলতেছে আজকে যদি তুই আমার কাছে থাকতি, বকারে কি তোরে কেউ দিতে পারতো, ভুলটা তো তোর, তুই আর সাথে ওর সাথে যোগাযোগ করস, তুই তো আমার ছেলের বউ, কেন তোরে বকা দিব। সবসময় আমি চেষ্টা করলাম তোর উঁচায় রাখার, আর তুই চেষ্টা করবি শ্বশুরবাড়ির লোকের মাথায় তুলে রাখার। তুই সেই জায়গায় শ্বশুরবাড়ির লোকের কিভাবে হেনস্থা অপমান করা যায় সব ধরনের চেষ্টা করতেছ, এটা সত্যি। আমি সব ধরনের চেষ্টা করি কিভাবে আমার শ্বশুরবাড়ির লোকের নিচু করা যায়, অনেক মিথ্যা কথা বলি, যৌতুক চাই না যৌতুকের কথা বলি, মারধর করে না এগুলা বলি। ও আরো একটা কথা, আমার শাশুড়ি আমার কখনো আমার গায়ে হাত তুলে নাই আজ পর্যন্ত, ওনার সাথে আমার দেখাই হয়েছে সামনাসামনি 2 দিন। ওই যে আমি কথা বলছি গ্রামের এর সাথে ওর সাথে, এই সুযোগটা নিয়ে
আরো প্যাচ লাগেছে আশেপাশের মানুষজন। আমার শাশুড়ি নাকি কবে আমারে মারধর করছে, এইগুলা ওনারা বলা বলি করতেছে, কিন্তু আসলে তো উপরওয়ালা ভালো জানে। আমার শাশুড়ি আমার গায়ে আজ পর্যন্ত হাত দেয় নাই। আমার শাশুড়ি বলে আপনার ছেলের বউ ফোন দেয়, বলে আপনি বলে আপনার ছেলের বউরে মারছেন। কবিরের মা না কে জানে কথাটা বলছে, আমার শাশুড়ি নাকি আমার বাবা মার কাছে 7 লাখ টাকা চাইছে। কিন্তু এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, মানে মানুষ একটু হয়েছে আর একটু বানায়। বলে আমার শাশুড়ি এখন আমার শাশুড়ি আমার প্রতি একটু নারাজ যে আমি তো এইসব কিছুই জানি না, বরং তোরা ভুল করছ, আমি সমাধান করার চেষ্টা করতেছি। আমি বলতেছি মাইনা নিব ছেলের বউ হিসেবে। আমি কবে 7 লাখ টাকা যৌতুক চাইলাম? সবার কাছে আমি কালারিং। এখন আমি ঘর থেকে বেরোলে মানুষ আমার ধরে যে তোমার পোলা এটা করছে, তোমার পোলা এটা করছে। আমি তো কিছুই জানি না। তো আমার শাশুড়ি আমার কাছে কখনো যৌতুক চাই না, এটা আমি সবার জানানোর জন্য বলি, এটা আসলে মিথ্যা কথা। আর কখনো উনি আমাকে মারধরও করেন নাই। আমি ওনাদের সাথে অনেক ভুল বেয়াদবি করছি, মানে আমি বেয়াদবের মতো ওনাদের সাথে আচরণ করছি, অনেক ভুল করছি। আমি আজকে সবার সামনে আমার শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাইতে চাই, ক্ষমা চাই যাতে ওনারা আমাকে ক্ষমা করে দেয় মেয়ে মনে কইরা। তো আমি একদিন এইখানে থাইকা একটা পুলিশের সাথে যোগাযোগ করি যে এরকম এরকম কিভাবে কি করলে ভালো হয়। তো পুলিশ পুলিশ তখন আমার কাছে মানে টাকা অফার করে, টাকা চায়। তখন আমি সইরা যাই যে পুলিশ কাজ করবো, টাকা কেন দিয়া করাম। তখন আমি আর পুলিশের কাছে যাই না। এই ব্যাপারটা আমার হাজবেন্ডের সাথে শেয়ার করি, কিন্তু আমি আর এটা বুঝতেছি না আমি যে ওনার সাথে শেয়ার করতেছি আবার ওনার এগেইনস্টে আমি ষড়যন্ত্র করতেছি, আবার আমি এই জিনিসগুলো ওনার সাথে শেয়ার করতেছি। তখন এই জিনিসগুলো হাজবেন্ড মনে মনে রাগ পোষণ করে। আবার একদিক থেকে আমি সব শেয়ার করি, উনি আর কি কৌশলে কথাগুলো আমার কাছ থেকে বের করেও নেয়। তো উনি রাগ পোষণ করে, মানে উনি যাই না রাখে, মানে ঝগড়াঝাটি লাগলে তুই যদি ভালো হইতি তোরে না আমি সংসার করুম না কিসের জন্য তুই আমার বল। আমি তো একটা মানুষ, আমার শরীরে তো মানুষের রক্ত, আস্তে আস্তে তো আমার ভিতরে আল্লাহর রহমত দিতে পারে। আমার মন্দির নড়ার মতো তোর আমি সংসার করুম, যেহেতু আল্লাহর কবুল, আল্লাহর কালমা করে বিয়েটা করছি। কিন্তু তুই যে কাজগুলো করতেছ তো এগুলা কি ঠিক? তুই যদি আল্লাহ না করে কোনদিন আমাদের এলাকায় আহস, ধরে মানুষ কি কইব? আর আমার এই মানুষ কি বলতেছে বল, আমি এত ভালো একটা ছেলে ছিলাম, তুই কেন আমার সবার কাছে কালারি করলি? আমি কি সত্যি তোর কাছে কখনো যৌতুক চাইছি, মারধর করছি? মানে আমি কথাগুলো ওনার কাছে শিখে যেতেছি যে না এগুলো মিথ্যা। উনি আবার কথাগুলো রেকর্ড করে রাখতেছে আমার কথাগুলো, কিন্তু আমি আবেগে সব বলতেছি, আমার এটা উনি বলছে, ওইটা উনি বলছে, হ্যাঁ এটা বলছে। তখন উনি আবার উনি কৌশলে আমার সাথে ইয়া করতেছে, আমি কি যৌতুক চাইছি? আমি বলি না। বলে আমার কাছে যেটা বলা সেটা সবার সামনে বলতে পারবি? আমি বলি কেন বলুম, আমার তো আপনারে লাগবো, আমি আপনার নিয়ে সংসার করব, কেন বলবো? আমি যত ধরনের হেনস্থা আপনার করা যায় অত ধরনের হেনস্থা আমি আপনার করবো। আমি ডিরেক্ট এগুলো ওনারে বলতেছি, উনি আবার কথা রেকর্ড করতেছে। যাই হোক, যে নয়ন তালুকদারের কথা বললাম, ওর ছোট ভাই রাহুল তালুকদার, ও একটা মানে সিনক্রেট করে। যাই হোক, ও যদি একটা কাজ করার সিদ্ধান্ত নিচ্ছিল একটা মেয়েলি ব্যাপারে, ও কাজটা করলে হয়তো বা বাড়ির মান সম্মানটা নষ্ট হইতো। কিন্তু আমার হাজবেন্ড এমন একটা লোক, উনি আমার ফোন দিয়া বলছে যে রাহুল যদি এই কাজটা করে তাহলে কিন্তু তোর কপালে শনি আছে, তুই বাঁচবি না, যেমনি পারস রাহুলের কাজটা আটকা। মানে রাহুলের ভাই রাহুল, নয়ন তালুকদার সবাই চাইতেছে আমার হাজবেন্ডে কিভাবে ডাবানো যায় সেটা করতে, কিন্তু উনি এমন একটা ব্যক্তি, জানি না আল্লাহর কি রহমত, উনি চায় যাতে সবাই উপরে থাকে। উনি চাইলে আমার এটা ক্ষতিটা করতে পারতো, যেমন শাহিদা যেমনি পারস রাহুলের দিয়ে কাজটা করা, তাহলে আমি বলার সুযোগ পাবো। কিন্তু উনি আমার ফোন দিয়ে আরো বুঝায় রাহুল যাতে এই কাজটা না করে, আমাদের তালুকদার বাড়ির মুখ নষ্ট হইব, সম্মান নষ্ট হইব। যাতে এই কাজটা যদি করে তাহলে তুই মার খাবি আমার কাছে, অনেক ধরনের ইয়া করে। কিন্তু উনি চাইলে রাহুলের এই কাজটা করাইয়া একটা সর্বনাশ বা একটা ক্ষতি করতে পারতো, কিন্তু উনি তা করায় নাই। আমি জাস্ট এরকম করে জানাই দিছি, তখন রাহুলের সাথে মাঝে মধ্যে আমার যোগাযোগ হইতো। তো আমার শাশুড়ি মনে হয় রাহুলকে জিজ্ঞেস করছে, ও আমার সাথে জিজ্ঞেস মানে আর ফোনে কন্ট্যাক্ট করে না, আমার সাথে আর ফোনে কথা বলে না। ও আমার মানে বলে তুই কি একটা মানুষ, তোর কাছে আমি ব্যাপারটা শেয়ার করলাম ফ্রেন্ড হিসেবে, বা আমি এই কাজটা করুম, তুই আমার বাইরেরা জানাই দিস। হ্যাঁ, তুই যে রাসেলকে ভালোবাসো, রাসেল কি ভালো? রাসেল সেটা টাউট, রাসেল সেটা বাটপার। বাটপারে কি করছে? এই মেয়ের প্রেম করো, এই মেয়ের প্রেম করে, আমি কি প্রমাণ আছে কোনো? বলে হ্যাঁ প্রমাণ আছে। কি প্রমাণ? আমার একজনের নাম্বার দিল, সাফাত, ওর সাথে কথা বললাম। হ্যাঁ, আমি সাফাতের সাথে কথা বলি। আচ্ছা, উনি কেমন ছেলে রাসেল? কত তো একটা টাউটার, একটা বাটপার। যেমন বলো একটা মেয়ের সাথে রিলেশন করছে, রিলেশন করে মেয়ের সোনা গয়না নিয়ে গেছে, তখন মানে এটা শুই না আর মাথা আকাশ ভেঙে পড়ে। তখন আমি ওই ইয়ার একটা স্ক্রিনশট দেই। তখন এটা আমার হাজবেন্ডে জিজ্ঞেস করে, আমার হাজবেন্ড তখন কোরআন শরীফের কসম দিয়া বলে আমি এটা কখনোই করি নাই, উনি না শিকার যায়।
এখন উনি যদিও কাজটা করে আমার বিশ্বাস করতে হবে যেহেতু উনি আল্লাহর কোরআনের কসম করছে। তারপরে মানে এটা শুই না মেয়ে মানুষ তো জিনিসটা আমি আরো খোঁচাই যাতে আমি আর ওনার কথা শুনাইতে পারি। কিন্তু অনেক খোঁজ খবর নিলাম আসলে কি এরকম করছে। সবাই বলে যে না আসলে রাসেলের কোনো পিছনে কোনো খারাপ ব্যাকগ্রাউন্ড নাই। ও কোনো মেয়ের দিকে তাকাইছে বা কোনো মেয়ের সাথে কোনো রিলেশনে জড়াইছে, কোনো মেয়ের সাথে কোনো সিন্ডিকেট করছে। রাসেলের এরকম কোনো নাই যা। সবাই বললো শুধু ওই একটা ব্যক্তি সাফাত, ও বললো যে এরকম এরকম। পরে অনেক করার পর সাফাতের সাথে আমি যোগাযোগ করার পরে অনেক বোঝানোর পরে বলে যে দেখো রাসেল তো আসলে এই কাজটা করে নাই। আমি চাইছি মানে আমাদের এলাকার সবাই এক পক্ষে ও ওই সেন্টি পক্ষ। আমি চাইছি রাসেল যাতে হেনস্থা করা যায় এই জন্য আমি তোমার কাছে মিথ্যা কথা বলছি। আমি জানি তুমি সেটার স্ক্রিনশট নিছো, তুমি তো ট্যালেন্টেড মেয়ে, তুমি সেটার স্ক্রিনশট নিয়ে রাখছো। আমিও চাই যাতে রাসেল হেনস্থ হয়। এখন মেসেঞ্জারে তোর কথা রেকর্ড আমি করতে পারি না, এই জন্য কথাগুলো রেকর্ড হয় নাই। তো আমি চাই যাতে রাসেলের ডাবানো যায়। এখন পুরা দেশের ভিতরে বড় করে একটা মিটিং বসছে কি রাসেল তখন ঢাকায় এসে পড়ছে আমার হাজবেন্ড, কিভাবে রাসেলের দেশে নেওয়া যায়, নিয়ে কিভাবে ওরা আটকানো যায়। কারণ কি ও বিয়ে করছে, ও সংসার করে না, ও এটা করছে, ও ওইটা করছে। ওর জন্য কেন আমাদের তালুকদার বংশের নাম খারাপ হইলো, ওর জন্য কেন ওর দাদার নাম উঠলো এই তালুকদার এই কাজটা করছে। তখন আমি দিদার তালুকদারের ফোন দেবো, আপনি তো আমার বলছেন যাতে আমি জমসিং তালুকদারের নাম বলি। উনি আমার নিজে শিখাই দিছে যাতে আমি নামটা বলি যাতে ওর হেনস্থা করা যায়। কিন্তু আমি আগের বার কখনো ভাবি নাই যে আমি যে এই মানুষটার ভালোবাসি আমি কেন তার হেনস্থা করব। আমি কখন আগে পরে ব্যাপারটা ভাবি নাই। তবে ওনারও কিছু দোষ ছিল, উনি আমার সাথে যোগাযোগ করতো না বিধে আমি এগুলো করছি। তখন সবাই মিলে দেশের বাড়িতে মিটিং বসিয়েছে ওর আইনে কিভাবে আটকানো যায়। কারণ কেন ওর জন্য তালুকদার বাড়ির নাম খারাপ হইলো। কিন্তু ওনারা যে আমার শিক্ষা দিছে যে তুমি বলবা জমসিং তালুকদারের নাতি এইটা ওইটা, এইটা আর ওনারা কেউ এখন আর শিখা যায় না। কিন্তু আমার কাছে কথার রেকর্ডিং আছে, রেকর্ডিং গুলো যখন শোনাইতে যাই তখন ওনারা ঠান্ডা হয়ে যায়, বলে মা এটা করো না ওইটা করো না। আমি আবার রেকর্ডিং গুলো আমার হাজবেন্ডের কাছে দিয়ে দিই, এরকম এরকম ওনারা এটা করছে এটা করছে। তখন উনি আমার বলে তুই তো সবকিছু করছো, তুই আমার ফাঁসানের লেগা। আমি কিচ্ছু করি নাই, তারপরেও তুই আমার ফাঁসাইছ। হ্যাঁ এটা সত্যি, ধর আমি বিয়ে করছি, বিয়ে করে কি আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, আমার হাজবেন্ড বলে। তখন আমি বলি অন্যায় হয় নাই, আপনি বিয়ে করে আমার ফালে লাগছেন কেন, যোগাযোগ কেন করেন না আপনি। বললে আমি তোরে জানাইতে নিষেধ করছি, তুই কেন জানাইলি। তখন আমি বলি আমার মন চাইছে আমি জানাইছি, আপনি যদি আমার ফালায় লেখে বিয়েটা করেন। কয় আচ্ছা তোর মনে যত এত ইচ্ছা ছিল জানাইছে, তো আমার মা যে জায়গায় তোরে কইছে তোমার আমরা উঠে আনো সেই জায়গা তুই কেন এই কাজটা করলি, দেশে আসলি সবার ব্যাপারটা জানালি, নিজের মারে ছোট করলি। তোর মা কমিশনার অফিসে কাজ করে, তুই আমারে ছোট করার জন্য যাতে সবাই আমারে খোটা দেয় যে রাসেলের এত অহংকার, রাসেল বিয়ে করছে কাজের মহিলার একটা মেয়ে। তুই তো নিজের মারও ছোট করলি। আসলে তো আমার মা কমিশনার অফিসে চাকরি করতো, আমি নিজের মারও ছোট করলাম যাতে আমার হাজবেন্ডের সবাই কথা শোনায়, উনি যাতে বিরক্ত হয়ে আমার এনার সংসারটা করতে বাধ্য হয়। যাই হোক ওনার সাথে এরকম কনভারসেশন চলতেছে, এরকম ভালোভাবে সম্পর্ক যাইতেছে, এরকম এরকম দিদার কাকা আমার এদের ফোন দেওয়া এদের ফোন দেওয়া এই দিয়া এটা করো ওইটা করো, সব ধরনের ব্রেন ওয়াশ আমার করতেছে। সোহাগ তালুকদার ফোন দেয়, এই ফোন দেয় সেই ফোন দেয়, এটা করো। আসলে রাসেল হচ্ছে এমন একটা মানে একটু অ্যাটিটিউড ছিল, অহংকার, যেমন আমার জাল মানে উনি সবসময় আমার দেওরের করতো, মানে ওনার একটা অ্যাটিটিউড ছিল, উনি একটু শিক্ষিত। আমার হাজবেন্ডের এই জিনিসটা এখনো আছে, সত্যি কথা। মানে উনি ভালো একটা ফ্যামিলিতে বিয়ে করবে, এই মেয়ে ওনার পছন্দ না, নাক বোচা মেয়ে ওনার পছন্দ না, সুন্দর মেয়ের প্রয়োজন যাতে সবাই ওনার কথাটা শুনাইতে পারে। মানে সবাই বউরে দেখা বলতো ইস কালা বউ বোচা বউ, যাতে সবাই ওনার কথা শুনাইতে পারে তুমি যে মেয়ে বিয়ে করছো সেই মেয়ে কি সুন্দর কিনা। এই জন্য যাতে সবাই ওনারা বলতে পারে যে তুমি যে মেয়ে বিয়ে করছো ওর মা তো মানুষের বাসায় কাজ করে, কিন্তু আদৌ তো ব্যাপারটা সত্যি না। আমি তো আর বুঝতে পারি না ওনারা যেটা চাল হিসাবে এভাবে উল্টা পাল্টা ভাবে নিয়ে যাবে। আমি তো সরল মনে বইলা দিছি যে হ্যাঁ আমার মা মানুষের বাসায় কাজ করে, কিন্তু এটা তো মিথ্যা কথা। আমার মানুষের অফিসে কমিশনের অফিসে কাজ করতে, আমার মা যখন ব্যাপারটা জানছে যাই না বলে নিজের স্বার্থের জন্য তুই আমারও ছোট করলি, মিথ্যা কথা কেন বললি, কেন মিথ্যা কথা বললি। তখন আমি বলি মা আমার কিচ্ছু করার ছিল না, আমি বাধ্য হয়েছি কি করুম, এই জন্য তুই আমারও ছোট করলি। তখন আমি কি বলুম, বলি যাই হোক ব্যাপারটা যাই না গেছে, মা তুমি আমার ক্ষমা করে দাও। মার কাছে ক্ষমা চাইলাম, মাফ চাইলাম, মা আমার মাফ করে দিও, আমার এরকম ভুল আর কখনো হবে না। নিজের স্বার্থের জন্য, নিজে ভালো থাকার জন্য নিজের মারে মানুষের কাছে ছোট করলাম, যে মানুষগুলোর কথা শুই না নিজের বাবা মারে ছোট করছি, সেই মানুষগুলো এখন আমার মানে পাল্টে নিতেছে। কেন করলাম, আমার হাজবেন্ডের কথা শোনায় তুমি এরকম মেয়ে বিয়ে করছো এরকম মেয়ে বিয়ে করছো, সারা জীবন মানুষের বউরের কথা শুনেছো, তোমার বউ কি ভালো,
তোমার বউ যদি ভালোই হইতো, তোমার বউ কি ব্যাপারগুলো ছড়াছড়ি করতে পারতো, মানুষের জানাইতো? কিন্তু সবাই মিলে যে আমার সহযোগিতা করছে এখন আর এটা কেউ বলে না। হ্যাঁ, এটা সত্যি। আমি হচ্ছে আইসিবিতেই কাজটা হইছে। তখন আমি মানে এমন একটা ইয়ে ছিল, মানে আমি একটা গাছ ছিলাম, আমি শুকায় গেছি, আমার এসে পানি দিছে, আমি জীবিত হয়ে গেছি। যে যা বলতো আমি সবকিছু ইয়া করতাম আমার হাজবেন্ডের হেনস্থা করার জন্য। সব ধরনের হেনস্থা ওনারা করছি। একটা পর্যায়ে আসছে মানে আমার হাজবেন্ড এখন আমার প্রতি রাগ হওয়াটাই স্বাভাবিক। আমি ওনারে বলি যে আমার আসলে ডিভোর্স চাই, আমি নিজে থেকে বলি, মানে বিরক্ত হয়ে গেছি। তখন মানে উনি একবারও বলে নাই ডিভোর্সের কথা। আমি বলি ডিভোর্স চাই, উনি বলে আচ্ছা দিব, জাস্ট এতটুকুই। উনি তারপর আর কখনো আমার কাছে জিজ্ঞেস করেন নাই কবে আসার বিষয়, মানে আমার দিক থেকে আমি ওনার চাপ দিতাম, প্রেশার দিতাম, ডিভোর্স চাই, ডিভোর্স চাই, ডিভোর্স চাই। মানে একটা পর্যায়ে মানে উনি বিরক্ত হয়ে কয় ডিভোর্স দিব কবে, এমন এমন তারিখ। একটা দুজন একসাথে হয়েছি ডিভোর্সের জন্য লাস্ট, তারপরও ব্যক্তিরা যদি আমার সংসার নাই করতো, তারপর উনি আমার বলে দেখ তুই ভাব, তুই ভাব, আমি চাই না ডিভোর্সটা হোক, বিয়েটা যেভাবে হোক হয়েছে, তুই খারাপ হ ভালো হ, খারাপ হলে তোর আমি ভালো করে নিমু। কিন্তু আমি তখন ওর আগের মাথা বলে ডিভোর্স চাই, ডিভোর্স চাই। যাই হোক একটা পর্যায়ে উনি আমার বুঝাইলো, আমার শাশুড়িও বুঝাইলো, দেখ মা এগুলো করিস না, তুই একটা মেয়ে, আজীবনের জন্য শরীরে একটা কলঙ্ক লাগা যাবে। তখন আমি সইরা যাই এখান থেকে। আমার শ্বশুর কখনো আমার নামে খারাপ কিছু বলে নাই। আমি মানুষের পাল্লায় পড়ে আমার শ্বশুরের নামে অনেক কথা বলছি, কিন্তু উপরওয়ালা ভালো জানে উনি আজ পর্যন্ত আমার সাথে সম্পর্কে কোনো খারাপ একটা কথা বলে নাই। বরং ওনার সাথে আমি একদিন কথা বলছি, উনি আমার বলছে তুমি হইছে আমার মেয়ের মতো, তোমার আমি মাইনা নিমু না কেন? মাইনা নিমু, তুমি যে কাজটা করছো এটা ঠিক না। আমার ছোট ছেলে, আমার রাগ গোচ্ছা আছে, এটাই স্বাভাবিক, তুমি ধৈর্য ধরে থাকো, এতটুকুই কথা। কিন্তু কেউ আমার মানতে নারাজ হয় নাই। আমার ননসের সাথে কথা বলছে, ওনারাও মানতে নারাজ হয় নাই। ওনারাও একটাই কথা বলছে যে ভাই আমার যারে নিয়ে সংসার করুক, আমাদের কোনো আফসোস নাই, ওরা যাতে নিজেরা বুঝ করে সংসার করতে পারে, এখন বিয়েটা করছে আমরাও মাইনা নিব। কিন্তু আমি সেই তাদের সম্পর্ক বদনাম করছি, আমার শাশুড়ির সম্পর্কে বদনাম করছি, এলাকার সবার সম্পর্কে, মানে সবার কাছে আমি ওনাদের এমনই খারাপ অবস্থা, মানে আমার শাশুড়ি এখন দেশেই যাইতে পারে না। দেশে গেলে সবাই ধরে, এই তোমার পোলা ওইটা করছে, তোমার পোলা ওইটা করছে। যারা আমার শিখাই দিছে, বুদ্ধি দিছে, তারা বরং আরো বেশি বলে। এখন আমি এটা কিভাবে লোকের বুঝাই যে ওনারাই আমার শিক্ষা দিছে? হ্যাঁ, এখন একটা প্রশ্ন আসতেই পারে আমি কেন করছি। তখন হয়তো আমি ভালোবাসা অন্ধ ছিলাম বা আবেগ ছিল ভিতরে, ওনার সাথে আমার সংসার করাই লাগবো, মানে ওনারে পাওয়ার জন্য সব ধরনের মিথ্যা অ্যালিগেশনের বিরুদ্ধে আমি দিছি। উনি আমার মারছে, উনি যৌতুক চেয়েছে, কিন্তু এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, যেটা সত্যি আমি আজকে বললাম। উপরওয়ালা ভালো জানে। হ্যাঁ, উনি আমাকে মাঝের মধ্যে দিয়ে একটা চড় থাপ্পড় দিছে, এটা সত্যি। রাগারাগি হইলে উনি আমার বলতো তুই এটা করিস না, উনি ডাইনে বললে আমি বামে যাইতাম, বামে বললে ডাইনে যেতাম। পুরো তালুকদার বাড়ির বদনামটা শুধুমাত্র আমার কারণে হয়েছে। তাও তালুকদার বাড়ির লোকজনই জড়িত, কিন্তু এখন ওনারা সবাই পিছিয়ে গেছে। কিন্তু ওনারা এটা কেউ জানে না যে ওনাদের বলা প্রত্যেকটা কথা আমার কাছে অটো রেকর্ডিং আছে, চাইলে আমি সবাই শুনাইতে পারি। কিন্তু মাঝখান দিয়ে কি হইলো, মাঝখান দিয়া আমার হাজবেন্ডের সাথে আমার ভুল বোঝাবুঝি হইলো, আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোকের বদনাম হইলো, আমার শাশুড়ি ভালো না, শ্বশুর ভালো না। কিন্তু আসলে তো আমি ভাবিও নাই যা তোর দূর গড়া যাবে। তখন আমার যে যা বলছে আমি সংসার করার জন্য সব করছি, ওনাদের নামে বদনাম করছি। আমার শ্বশুর কখনো আমার অপমান করে না, আমি আমার শ্বশুর নামে বদনাম করছি যে আমার শ্বশুর আমার বলছে আমি দেখতে সুন্দর না, মিথ্যা কথাগুলো ওনার নামে বলছে। আল্লাহ মাফ করুক, উনি অনেক ভালো একটা লোক। আমার খুব ইচ্ছা আমি আমার শ্বশুরের সাথে সংসার করি। আজকে আমি সবার সামনে আমার শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাই, যাতে ওনারা আমার ক্ষমা করে দেয়। আমি অনেক ভুল করছি, অনেক বেয়াদবি করছি, যাতে ওনারা আমার মাফ করে দেয়। মানুষের অনেক পরামর্শ শুনছি, যেমন কোহিনুর ভাবি সবসময় আমার বলতো যাতে আমি আমার শ্বশুর বাড়ি যাই, রাসেলের বাড়ি যাই। আমার জাল আমারে বলতো, আমার জাল আমার থেকে অনেক সুন্দর, স্মার্ট, উঁচা লম্বা। আমার জাল আমারে বলতো যে আমি এত ভালো একটা মহিলা, আমি পারলাম না তোমার শাশুড়ির সাথে সংসার করতে, তুমি কিভাবে পারতা? এই জিনিসটা আমার ব্রেনে ক্যাচ করে যে আসলে তো উনি তো অনেক সুন্দর দেখতে, উঁচা লম্বা আমার থেকে। উনি যদি না পারে আমি কিভাবে সংসার করবো আমার শাশুড়ির সাথে, এটাই মাথায় ক্যাচ করে। তখন আমি ওনার কথায় তালে তাল দেই। উনি আমার বলে রেডিও সেন্টারে যাইতে, উনি আমার জিগাতলা পর্যন্ত আগায় দিয়ে যায় যাতে আমি রেডিও সেন্টারে গিয়ে সবার সামনে বদনামটা করি। কিন্তু মাঝখান দিয়ে সবাই ভালো, আমি হয়ে গেলাম কালারিং। এখন একদিন আমার দিদা তালুকদার আবার ফোন দিছে, ফোন দেওয়া বলতেছে তুমি কি কিছুই করবা না? আমি বলছি কিসের কি করব? বলে আমি বললাম রাসেলের বিরুদ্ধে এটা করো ওইটা করো, তুমি তো কিচ্ছু করতে রাজি হইতেছো না, এখন আমি কি করুম? আর আমার টাকার আর কি ব্যবস্থা হয়েছে? দিদা তালুকদার আমার বলতেছে। আমি বলি হ্যাঁ সবকিছু ওকে,
কিন্তু প্রমাণ কি যে আপনারা টাকা দেওয়ার পরে আমি রাসেলের সাথে সংসার করতে পারবো? এটার প্রমাণ কি? বলে তুমি শুধু বিশ্বাস করে টাকাটা দাও। আমি বলছি না, কাজ হওয়ার পরে টাকা দিব। আমি আবার মানে আমার তো এত টাকা দেওয়ার সামর্থ্য না, আমি একটা মেয়ে হয় কিভাবে 1-1.5 লাখ টাকা দিব? কিন্তু আমি বলতেছি ওনারা, আমি বুঝাই বলছি যে আমার ফ্যামিলি অনেক এরকম এরকম টাকা দিতে পারবো, মানুষের কাছ থেকে ম্যানেজ করে দিতে পারবো। তুমি বলে টাকা নিলে তুমি শুধু আসবা, যেভাবে হোক আমি তোমার ওর ঘরে ঢুকাই দিব। কিন্তু কথা হচ্ছে ঘরে ঢুকাই দেওয়ার পরে যে আমি সংসার টিকে থাকতে পারবো এটার কিসের গ্যারান্টি আছে? দিদা তালুকদার আমার ফোন দেয়, দিয়া আরটিভির একটা সাংবাদিকের নাম্বার দেয়, আমি জানি না সত্যি না মিথ্যা। দিয়া বলে এটা হচ্ছে আরটিভির সাংবাদিকের নাম্বার, আমার সাথে খুব ভালো সম্পর্ক, না আরটিভির সাংবাদিকের অনেক ভালো সম্পর্ক, তুমি এই সাংবাদিকের সাথে যোগাযোগ করো, আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি ওদের সবার ফেস, মানে দিদা তালুকদার আমার বলে, আমি ওদের সবার ফেস টিভির সামনে নিয়ে আসবো, মিডিয়ার সামনে নিয়ে আসবো, যাতে সারা বিশ্বের মানুষের সামনে রাসেল হেনস্থা হয়। তখন আমি একদিন কৌশলে জিজ্ঞেস করলাম, কাকা আপনি এত চান কেন যাতে রাসেল হেনস্থা হয়? কয় রাসেল অনেক খারাপ একটা ছেলে। কেন? ওর জন্য আমি কোনো কাজ ভালোভাবে করতে পারি না, ও আমার সাথে শুধু বেয়াদবি করে। কি বেয়াদবি? কারণ মানে উনি এমন ছিল, বিচার সালিসিতে গেলে উনি টাকা যার কাছ থেকে নিত সেটার পক্ষ নিয়ে কথা বলতো, কিন্তু আমার হাজবেন্ড উনি সেটা হইতে দিত না। উনি উচিত কথা বলতে পেতো, ওনারা কেউ দেখতে পারতো না, ওনারা কেউ সহ্য করতে পারতো না। এই জন্য হচ্ছে ওনাদের মেন মানে বিরোধিতা, ওনাদের ওনাদের আমার টপ হিসাবে ইউজ করছে, আমি সেটা বুঝতেও পারি নাই। মানে নয়নের আম্মুর আমি একদিন ফোন দিচ্ছি কাকিরে, নয়ন তালুকদারের আম্মুরে ফোন দিছি, দিয়া বলতেছি কাকি এখন আমি কি করুম, কি করলে ভালো হয়? কাকি আমার বলতেছি তুমি দেশে আইসা পড়ো, আর নাহলে তুমি একটা কাজ করো, তুমি ওর বোনের সাথে যোগাযোগ করো, ওর বোনের কথা সবাই শুনে। কিরকম শুনে? ওর বোনাই যদি বলে তাহলে সবাই মাইনা নিবে। আমি বলি না, ওনার বোনাইতে শুধু আমার একটা কথাই বললে, আমি যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, তাহলে সব ঠিক আছে। কারণ তুমি দেশে আইসা পড়ো, ওনার লোক অনেক খারাপ। তখন আমি বলি কাকে আমি যদি মামলা করি ব্যাপারটা কেমন হয়, মানে আমি কাকির সাথে ব্যাপারটা শেয়ার করি। তখন কাকি আমার বলে হ্যাঁ করো, সমস্যা কি? আমি বলি আপনারা একটু সাপোর্ট দিবেন। দেখো সাপোর্ট আমরা তোমার দূরে থেকে দিতে পারবো, সামনে থেকে কিভাবে সাপোর্ট দিব? কেন কাকি? আমি এই হচ্ছে এই বাড়ির বউ, আমার যা লাগে আমি তো সামনাসামনি কোনোদিন সাপোর্ট দিতে পারি না। আমি আজীবন ওনাদের কাছে কালে নিই, যেহেতু একই বাসায় ঘুম থেকে উঠে ওনার মুখ দেখি, আমি আমার মুখ দেখে উনি, কিভাবে আমি তোমার সাপোর্টটা দিব? তখন আমি ওনার প্রায় ফোন দিয়ে যোগাযোগ করি, কি করে না করে আশায় বিষয় ওনার ছেলের ফোন দিই, রাহুল রে, রাহুল রাসেল কই রে, রাসেলে কি করে? রাহুল আমার বলতো রাসেল এইরা করতে গেছে, মাল দিতে গেছে, এই কাজ করতেছে, ওই কাজ করতেছে। মানে ওদের কাছ থেকে আমি সব ধরনের পরামর্শ নিতাম, কি করব সব ধরনের খবর নিতাম। ওদের ঘরে যদি ঝগড়াও লাগতো সে কথাটা আমরা রাহুলের আম্মু বলতো, কিন্তু রাহুল কখনো মানে তেমন ভাবে বলতো না। ওদের ঘরে যদি ভালো মন্দ খাইতো সে কথাটা আমার রাহুলের আম্মু বলতো, রাহুল তালাকদারের মা ফোন দেয়া বলতো। অনেক জনের নাম্বার দেয় আমার যোগাযোগ করার জন্য। তারপরে কোহিনুর ভাবি, উনি আমার অনেক ধরনের উস্কানি দেয়, আজকে আমি সবার সামনে স্বীকার যে ব্যাপারটা, উনি আমার অনেক ধরনের উস্কানি দেয় যাতে আমি সংসারটা করি, মানে আমার হাজবেন্ড হেনস্থা করি, র্যাপের কাছে যাই, পুলিশের কাছে যাই, সবকিছু করি। কখন আমার বলে না যে, মানে কেউ আমার আজ পর্যন্ত বললো না যে সাইদা তুই এই কাজটা করিস না, এটা করলে তোর লেগে খারাপ হইব, এই কাজটা করলে তোর লেগে খারাপ হইব, তুই সংসারটা টিকে দিতে চাইলে তুই নিজে চুপচাপ থাক। মানে সবাই শুধু আমার উস্কানি দিত, আর আমি তখন ওইগুলো করতাম আমার হাজবেন্ডে পাওয়ার জন্য, মানে সংসারটা আমার করাই লাগবে, মাস্ট বি। এখন ওনারে ধৈর্য করি, বাইন্দা করি, মাইরা করি, এটা হচ্ছে আমার মেন টার্গেট, যে সংসারই করা লাগবো। যত ধরনের অপমান করা যায় আমি তাদেরকে করব, করছি। শেষ পর্যন্ত আমার হাজবেন্ডের ফোন দিয়ে বলছি প্রেপ দিয়ে ধরাই দিন, পুলিশ দিয়ে ধরাই দিন। উনি মান সম্মানের ভয়ে চুপ করেছে, কিচ্ছু করে না। লাস্টে উনি একদিন আমার বাবারে ফোন দিল, দিয়া বলতেছে আপনার মেয়ে তো এরকম এরকম উল্টাপাল্টা কাজ করতেছে, আসলে কি করবো, মানে শেষে না পাইরা। তখন আমার বাবা চাইলে একটা সলিউশন দিতে পারবো, যে আমরা বইসা দেখি কি করা যায়। আমার বাবা কোনো সলিউশন দেয় না, আমার বাবা বলে তোমরা একা একা করছো, তোমরা একা একা বুঝো। মানে আমার যে একটা ভালো সাপোর্ট দিব, বা আমার যে কেউ ওনার সাথে করে দিব, ওই রকম একটা লোক আমি পাইতেছি না। সবাই শুধু বলে এটা করো ওইটা করো। যাই হোক, আমার শাশুড়ির আমি আবার ফোন দিই, আমি আসলে কি করুম? তুই আর কয়েকটা দিন ধৈর্য ধর, আমি আইসা আমার তোর শ্বশুর এসে ধরে নিয়ে যাবো। আমি এই ধৈর্যটা ধরার আগে আমি সবার সামনে সবকিছু শেয়ার করে ফেলি, যে ও আমার বিয়ে করছে, এটা করছে, ওটা করছে, সবার সবকিছু জানাই দিই। যে ও আমার মিথ্যা কথা বলছি, ও আমার কখনো মারধর করে হাত পা থেকে রক্ত বের করে নাই। আমি এমন মিথ্যা কথা বলছি যে আমি বরিশাল গেছি, লঞ্চে বসে আমার হাজবেন্ড আমার মারছে, মায়ের পা থেকে রক্ত বের করে দিছে, এটা আমি মিথ্যা বলি শুধুমাত্র ওনারা অপমান করার জন্য,
যাতে সবাই বলে যে এত কিছু করছো, তো এই মেয়ের সাথে এই মেয়ের এখন বিয়ে করবি না কেন, যাতে সবাই ওনারা গ্রাম থেকে বিতাড়িত করে, আলাদা করে দেয়। সবাই এত খারাপ কথা শুনলে আমার হাজবেন্ড অপমান করবো, এই জন্য আমি সব বলি, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হইতেছে না। লাস্টে আমি একদিন ওনার এক ভাইয়ের সাথে যোগাযোগ করি, দিদার মানে ওনার ভাই রয়েছে দিদার রাজা, যে ভাইয়া কিভাবে কি করলে ভালো হয়। তখন উনি আমার বলে যে আচ্ছা আমি একটা কাজ করি, আমি রাসেলকে ডাকাই, টাকা দেখি কেমনে কি করলে ভালো হয়। ওনার কাছে যেন কে বলছে আমি দিদার তালুকদারের সাথে যোগাযোগ করছি। তুমি কি দিদার তালুকদারের সাথে যোগাযোগ করছো? আমি বলছি হ্যাঁ ভাই আমি যোগাযোগ করছি। বলে দিদার তালুকদার তোমাদের কি বলছে? তাহলে আমি সত্যি মিথ্যা বললাম বানাবো না, কয় তুমি তো কাজটা ঠিক করো না, তুমি যেই বেড়ার সংসার করবা ওই বেড়ার তুমি সব জায়গায় অপমান করতেছো, কি কারণে? তোমার সংসারটা করা লাগতেছে কি লেগা? অন্য আর তো অপমান কি লেগা করতেছো তুমি বেড়ারে? জানলে তুমি সংসার করবা, যার ভাত তুমি খাইবা, তুমি তো চাইবা চুপচাপ থাইকা কিভাবে এরা সমস্যার সমাধান করা যায়, ধৈর্য ধইরা। তুমি বরঞ্চ নিজে চুপচাপ থাকতেছো না, তুমি সবাই অস্বাভাবিক অসুস্থ বানাইতেছো, কি লাগে? এই কাজটা করে কি মজা পাও? এখন আমি দেখতেছি আমার হাজবেন্ড অনেক ঠান্ডা হয়ে গেছে, অনেক চুপচাপ, মানে উনি এতগুলো মিথ্যা অপবাদ আর মাইনা নিতে পারতেছে না। আমার হাজবেন্ড রাসেল উনি চুপচাপ শুধু দেখতেছে আমি কি করি কি বলি, সবার সামনে ওনারা ছোট করতে, সবাই ওনার কথা শোনায়, তুই কি ভালো নাকি? মানে উনি এখন কোনো জায়গায় মাথা উঁচু করে দাঁড়াইতে পারতেছেন না। যারা আমার শিখাই দিল সবাই ফোন দেয়, বলে রাসেলের দেশে আন ধইরা আইনা ওনার বিচার বসা হল লেগে, কেন জমসিং তালুকদারের নাম খারাপ হইলো, আমাদের বংশের নাম খারাপ হইলো, ওনারাই আমার শিখাই দিছে। সবাই মিলে ওনারে হেনস্থা করতেছে, ও আমার শ্বশুর শাশুড়ি দেশে গেলে সবাই মিলে ওনাদেরকে ধরতেছে। কোহিনুর ভাবি নিজে যে আমার ফোন রেখে টাকা দিছে, এখন সেই ব্যক্তি বলে আমি তো এই সম্পর্কে কিছু জানি না, আমি বরঞ্চ শাহিদারে বলছি যাতে ও আলাদা হয়ে যায়। উনি নিজে কিন্তু ওনার কিছু কথা রেকর্ডিং ছিল আমার কাছে, আমি জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে রেকর্ডিং গুলা, এখনো কিছু রেকর্ডিং গুলা আছে। কিন্তু ওনার হাজবেন্ড কখন আমার কিছু বলেন নাই সেলিম ভাই। কিন্তু যেখানে কোহিনুর ভাবি সুমি ভাবি নিজে না আমারে মানে হেল্প করছে, কোহিনুর ভাবি টাকা দিয়ে আমার উঠাই করছে, সুমি ভাবি নিজে আমার লঞ্চ ঘাট পর্যন্ত দিয়ে আসছে, নিজে আমার রেডিওতে আসার জন্য জিগাতলা পর্যন্ত দিয়ে গেছে, সেখানে এখন সবাই পাল্টি খেয়ে গেছে, মাঝখানে কালারিং হয়ে গেছে। এখন আমি এমন ভাবে হেনস্থা করছি, এখন আমার শ্বশুর শাশুড়ি আমার প্রতি নারাজ, কেউ আমার মাইনা নিতে রাজি না। কিন্তু ওনারা তো কিচ্ছুই করে নাই, ওনাদের শুধু কথা একটা, তোর বিচার আল্লাহ করবো, যেহেতু তুই সবার মিথ্যা অ্যালিগেশনে ফাঁসাইছ। মানে ওনারা বলতেও পারে না, ওনাদের কথা কেউ বিশ্বাস করে না, সবাই বলে ও একটা মেয়ে, ও একই নিজের সম্মান নষ্ট করবো। কিন্তু হ্যাঁ আমি সংসার করার জন্য নিজের সম্মানটাও নষ্ট করছি, নষ্ট করে সবার সামনে এসে সবকিছু বলছি। আমার হাজবেন্ডে ছোট করছি, উনি যেখানে কাজ করে ওইখানে ওনারে ছোট করছে, আমার বাবা মা ওনার সাথে খারাপ ব্যবহার করছে। উনি আমার অনেক বুঝাইছে, আমি ওনার বুঝটা মানি নাই। একদিন উনি ঢাকায় আসছে, সে আমার সাথে দেখা করতে আসছে, মানে ওনার সাথে দেখা করতে আসছে, আমার সাথে বসছে যে আসলে আমার কি সমস্যা, আমি কেন এমন করি। এত কিছুর পরও আমার হাজবেন্ড আমার সাথে বসছে যে আমার কি সমস্যা, আমি কেন এমন করি। মানে আমি ওনার আগে পরে যত যাই করি, ওনার সামনে বসে কোনো মিথ্যা কথা বলতে পারি না, এটা সত্যি কথা। ওনার সামনে বসে কোনো বেয়াদবি করতে পারি না, আমি বলি কি সমস্যা। এখন আমি আস্তে আস্তে সব শিকার দিতেছে, আমার কে কি শিখাই দিছে, কে কি করতে বলছে, কেন হইছে। বলে এখন আমার হাজবেন্ড আমার জিজ্ঞেস করতেছে যে আমার মা কি তোর কাছে কখনো টাকা চাইছে? আমি বলি না। কই তুই কেন মানুষের কাছে বলছো তো আমার মা তোর কাছে 7 লাখ টাকা চাইছে? আমি বলি, কার কাছে? তখন কেমন একটা নাম বললো, কবিরের মা, ওর কাছে নাকি তুই বলছো যে আমার মা তোর কাছে? আমি বলি যে না। কই তুই প্রমাণ করতে পারবি? হ্যাঁ আমি প্রমাণ করতে পারলাম, কিন্তু আসলে আমার শাশুড়ি আমার কাছে 7 লাখ টাকা চাই নাই। এটা আমি বারবার বলতেছি, কারণ সমাজের লোক এমন, কারো একটা ভুল পাইলে সেটা না উইঠা পইরা লাগে কিভাবে তিল থেকে তাল করা যায়। আর কেউ যদি সৎ থাকে ভালো থাকে তার কিভাবে দাবানো যায়, এরা সবাই চায়। এখন আমার শ্বশুর শাশুড়ি গ্রামে যাইতেই পারতেছে না, টিকতেই পারতেছে না, সবাই তারা ঠাইসা ধরছে, ছেলে ভালো না, ছেলে খারাপ, ছেলে এরা করছে, ছেলে ওইটা করছে। কিন্তু কেউ আর এরা বুঝে না যে আমি শুধুমাত্র তারে ভালোবাসি বিদায়, মানে ওনারে যে কোনো মূল্যে ওনার সংসার করার জন্য আমি মিথ্যা কথা বলে ওনার সাথে বলছি, বানায় বলছি, ওনারে সব ধরনের হেনস্থা করছি। তারপরে লাস্টে কি হইলো? আদৌ কি সংসারটা করতে পারলাম? যে শাশুড়ি আমারে বলছে তুই 6টা মাস ওয়েট কর, আমি সেই ওয়েটটাও করতে পারলাম না। হয়তো বা অপেক্ষাটা করলে আমার এতদিনে সংসারটা হইতো। মানুষের কথা শুনে আমি আমার সংসারটাও নষ্ট করলাম। মানে মানুষ যে কিভাবে একজনের সংসারে সুখ হইলে, বা একটা মানুষ সৎ ব্যক্তির দাবানোর জন্য কিভাবে উইঠা করে তার পিছনে লাগতে পারে, এরা জলজন্ত প্রমাণ হচ্ছে আমি। নিজে সাইরা মানুষের কথা শুই না, এখন পর্যন্ত ভালো নাই।
আমি কি আদৌ সংসার করতে পারবো সেটা উপরওয়ালাই ভালো জানে। হ্যাঁ, আমি কিছু ভুল করছি, মানুষের পরামর্শ নিছি, আমি বুঝি নাই যে আমার টপ হিসেবে ইউজ করতেছে দিদার তালুকদার, নয়ন তালুকদার, সুমি, কোহিনুর। আমি আসলে বুঝতে পারিনি। সবার কাছে আমি ক্ষমা চাই, সবার নামগুলো আজকে প্রকাশ্যে আসছে, কিন্তু তাদের জন্য আজকে আমার এখনো সংসার করা হইতেছে না, আমার শ্বশুর শাশুড়ি আমার মাইনা নিতেছে না। তা আমি সবার সামনে বলি, সবার সারা বিশ্বের লোকের সামনে ক্ষমা চাই বলতেছি যে আমার ভুল হয়েছে। আমি অনেক মিথ্যা কথা বলছি যে তারা আমার ক্ষমা করে মাইনা নেয় বউ হিসেবে। আমার হাজবেন্ড অনেক ভালো একটা ব্যক্তি, এটা সত্যি কথা, আমি স্বীকার যাই, কিন্তু তারও মাঝের মধ্যে এত খারাপ কথা আমি বলছি মানুষের কাছে, লজ্জায় সে মুখ দেখাইবো কি, আমি নিজেই লজ্জায় মুখ দেখাইতে পারি না। আমার সম্মান আমি এমন ভাবে মানুষের কাছে নষ্ট করছি। তারপরও আমি চাই যাতে সংসারটা করতে পারি, এই একটাই কারণ। যেমন আমার হাজবেন্ড কখনো যৌতুক চায় নাই, দিদার তালুকদার আমার অনেক রকম ভাবে ফোর্স করছে যাতে আমি বলি যৌতুক চাইছে, অনেক ফোর্স, যে কোনো মূল্যে আমার সংসার টিকাই দিবে। আমি লোভে পড়ে বলছি যৌতুক চাইছে, কিন্তু আদৌ যৌতুক চায় নাই। যেখানে আমার মা নিজে বলছে আমি টাকা দিব, উনি বলছে যে আমি টাকাটা নিব না, যাতে সারা জীবন মানুষ বলবো শ্বশুর বাড়ির যৌতুক আছে, উনি চায় নাই। আমার কখনো মারধর করে না, একটা চর থাপ্পড় সব সংসারই হয়। সেখানে আমি বলছি উনি আমার মারছে, হাঁটু থেকে রক্ত বের করছে, রান কাইটা গেছে, লঞ্চি মারছে। হ্যাঁ, লঞ্চি নিয়ে আমাকে একটা থাপ্পড় দিছে, এটা আমার ভুলের কারণে, সেটা আমি স্বীকার যাই, কিন্তু আমার তেমন মারাত্মক ভাবে মারে নাই। উনি কখনো আমার বলে নাই যে তুই আমার ডিভোর্স দে, হয়তো বা রাগের মাথায় বলছে, আমি সেটারই কাজ করছি, সব কথা রেকর্ডিং করছি। যেমন ওনার সাথে আমার তেমন কোনো খারাপ সম্পর্ক ছিল না, হ্যাঁ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এটারে বাড়িওয়ালা টোপ হিসেবে ইউজ করছে, ইউজ করে ওনারাও টাকা চাইতেছে, যে ওনারা যাতে কিছু টাকা দিই তাহলে আমার ছাইড়া দিব, আর নাহলে বলবো যে রাসেলের সাথে আমার খারাপ একটা সম্পর্ক ছিল, আমি ওনাদের বাসায় গেছিলাম প্রোডাক্ট আনতে। এটারও মিথ্যা ভাবে বানাইছে, বানায় বলছে যে এরকম এরকম ওরা এক রুমে ছিল, কিন্তু উপরওয়ালা ভালো জানে, তাছাড়া কেউ জানে না, কিন্তু এটা স্বাভাবিক, সবাই খারাপ ভাববো। তারপর আমার শাশুড়ির ফোন দিছে, ওর বাড়িওয়ালা ফোন দিয়ে বলছে এরকম এরকম। আমার শাশুড়ি বলছে আমি আইসা দেখুম। বাড়িওয়ালারা আমার কাছে মিথ্যা কথা বলছে যে তোমার শাশুড়ি বলছে যত টাকা লাগা তোমার বের করতে, কিন্তু আমি পরে কথা রেকর্ড শুনছি, আমার শাশুড়ি শুধু বলছে যে আমি আইসা দেখুম, মেয়ের যাতে কেউ কিছু না বলে, মেয়ের যাতে সম্মান নষ্ট না হয়, আমাদের যাতে সম্মান নষ্ট না হয়। এটা আমি রেকর্ডিং শুনছি, নিজের কান তো কখনো ভুল শুনে না। কিন্তু ওনারা বলছে তোমার শাশুড়ি বলছে টাকা নিয়ে তোমার তারাই দিতে, কিন্তু এটা তো মিথ্যা কথা। আজকে গল্পগুলো এই জন্যই বলা যে আমি অনেক মিথ্যা কথা বলছি, অনেক ভুল করছি জীবনে। আজও আমি ভালো আছি কি না আদৌ সেটাই হচ্ছে দেখার ব্যাপার। অনেক ধরনের মানুষের কথা শুনছি, অনেকভাবে অপমান করছি, তাদেরকে হেনস্থা করছি, অনেক সম্মান নষ্ট করছি, নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য তার সব ধরনের কষ্ট দিছি, সব ধরনের হেনস্থা করছি, তারে অনেক কষ্ট দিছি। আমার শ্বশুর শাশুড়ি যেখানে কিছুই জানতো না আগে পরে, তাদেরকেও আমি ছোট করছি সবার সামনে। আজকে তারা কোথাও যাইতে পারে না শুধুমাত্র তাদের একটা ছেলের একটা ভুলের কারণে। আমি যে ভুলগুলো করছি সব জায়গায় গেলে তাদেরকে কথা শুনতে হয়, ছেলে ভালো না, তুমি ভালো না, ছেলে ভালো এটা করছে কি লেগা, তোমার ছেলে কেমন যৌতুক চায়, তোমার ছেলে কেমন বউ মানে বউ আনো না কি লেগা। কিন্তু আদৌ তো কেউ সত্যিটা জানে না। আজকে হয়তো বা আজকের পরে সবাই সত্যিটা জানবে, কি হয়েছে, কেন হয়েছে, আমি কেন করছি, আদৌ কি আমি ভালো আছি কিনা, কেন এই কাজগুলো করছি, কেন নিজের জীবনটা নষ্ট করছি, বাবা মার একটা মাত্র মেয়ে, কেন একা একা বিয়ে করছি, কেন বাবা মারে ছেড়ে দিছি, বাবা মা কেন কষ্ট পাইছে, তাদেরও তো একটা অভিশাপ আসছে। আমি চাই না কেউ এরকম করে ভুল করুক যাতে বাবা মার নিজের বাবা মার অভিশাপ করাইতে হয়। বাবা মার কি কষ্ট লাগে না? অবশ্যই কষ্ট লাগে আমার জন্য। রাইট, সো এখন বর্তমানে আপনার অবস্থান কি, মানে আপনি এবং আপনার হাজবেন্ড দুজন আলাদা আছেন? হ্যাঁ, আলাদাই। সো আপনার এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি কি করতে চাচ্ছেন? আমি চাই আমি সবার সামনে আমার শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাই যাতে তারা আমার মাইনা নেয়, আচ্ছা, বাকিটা আল্লাহ ভালো জানে। আর আপনার হাজবেন্ড কি বলছে বিষয়ে? ওনার কথা একটা, ওনার বাবা মা যদি মাইনা নেয় উনি মাইনা নিবে, কিন্তু আমি এতগুলো ভুল কেন করলাম। রাইট, তাহলে আপনার মনে হয় যে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল যে আপনি আপনার পরিবারের অমতে বিয়ে করেছেন? অমতে বিয়ে করছি, হ্যাঁ, আচ্ছা, একে একে বিয়ে করছি, তাদেরকে না জানে। এটাই ছিল আপনার জীবনের বড় ভুল। হুম। আর পরবর্তীতে যে ভুলগুলো করেছেন সেগুলো হচ্ছে আপনার হাজবেন্ডের সাথে থাকার জন্য বিভিন্ন মিথ্যা কথা হ্যাঁ, অনেক বলেছেন। মিথ্যা, প্রচুর মিথ্যা কথা বলছি।
আচ্ছা, তো এখন আপনি বুঝতে পারেন যে আপনি এই ভুলগুলা করেছেন। জি। তা আজকে তো আপনার মতো এরকম অনেকেই শুনতেছে যারা আপনার বয়সী ছিলেন, স্কুলে বা কলেজে পড়তো, তো বা পরে, তো তাদেরকে আপনি কি বলবেন? আমি চাই সবাই যাতে ধৈর্য ধরে, আল্লাহর উপর ভরসা রাখে যে কি হয়, কেউ যাতে মিথ্যা কথা না বলে, আর আশেপাশের লোকের পরামর্শ যাতে কেউ না শুনে। আচ্ছা। আর একটা সিদ্ধান্ত নেওয়ার আগে যাতে 10 বার চিন্তা ভাবনা করে যে এটা কি আসলে ঠিক। আর সব যাতে ফ্যামিলিকে জানা করে, ভালো মন্দ যাই করবে। অলরাইট। ঠিক আছে শাহিদা, এখানে আসার জন্য এবং আমাদের সাথে আপনার জীবনের গল্পটা শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করব যে আপনার জীবনের সমস্যাগুলো দূর হবে, আপনি আপনার পরিবারের সাথে, আপনার শ্বশুরবাড়ির সাথে আবার একসাথে থাকতে পারবেন। আমরা সে প্রত্যাশা করি, এবং আপনার হাজবেন্ড যদি আমাদের এই অনুষ্ঠান শুনে থাকে, তিনি নিশ্চয়ই হাজবেন্ড হিসেবে তার যে দায়িত্ব, সেই ভূমিকাটা তিনি পালন করবেন, কারণ এইভাবে তো আসলে একটা জীবন চলতে